ব্যোমকেশের ঘরে ঢুকে দেখলাম সে চুপ করে বসে আজ সকালের খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। খবরের কাগজের প্রতি ওর যে একটা বিতৃষ্ণা রয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই বিতৃষ্ণা যে আমারও মাঝে মাঝে জন্মায় না, সে কথা বললে ভুল হবে। আমি বৌঠানকে চায়ের কথা বলি এসেছিলাম। ওর পাশের চেয়ারটায় বসে ওর দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে বললাম, কি ব্যাপার বলো তো, খবরের কাগজে আজ আবার নতুন কি খুঁজে পেলে তুমি? ও খবরের কাগজের পাতা থেকে চোখ না তুলেই বলল, এই যে 3 দিন আগে শহরে একটা খুন হয়েছে, আর খবরের কাগজওয়ালারা দয়া করে আজ সেই খবরটা আমাদের জানিয়েছে। এই সমস্ত অপরাধ হওয়ার এত পরে ব্যাপারটা জানা যায় যে তখন আর তদন্তের জন্য ঘটনাস্থলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। ওর কথায় স্পষ্ট হতাশা ঝরে পড়ছিল। আমি তাই একটু গলা খাকিয়ে বললাম, আমার সেই রহস্য উপন্যাসটা কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, বুঝলে? তোমার মনে আছে তোমায় ফাইনাল প্রুফটা দেখিয়েছিলাম? ও একইভাবে একবার শুধু বলল। এত মন দিয়ে যে সে কি দেখছে তা আমি বুঝতে পারলাম না। 3 দিন আগে ঘটে যাওয়া একটা খুনের ব্যাপারে এখন দেখে আর হবেটা কি? যদি কেসটা হাতে আসতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। একটু পরেই বৌঠান চায়ের কাপ নিয়ে এসে ঘরে ঢুকলো। বৌঠানকে ঢুকতে দেখে বললাম, সকাল সকাল তোমার হাতের চা না খেলে বৌঠান সকালটা যেন শুরু হতেই চায় না। হ্যাঁ, এই কাপ নিয়ে তোমার বন্ধুর এই 3 কাপ হতে চলেছে। সে কি, আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছো তুমি? সকালের দিকে একটা টেলিফোন এসেছিল অজিত। যদিও সকালে আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর টেলিফোনটা পেয়ে কথাবার্তা বলে আর শুতে ইচ্ছে করল না, তাই জেগেই রইলাম। নতুন কোনো কেসের ব্যাপারে? না অজিত, পুরনো একটা কেসের ব্যাপারে। আসলে কোনো একটা চুরির কেস বেশ অনেক দিন ধরে চলে আসছিল, তার কোনো সুরাহা হচ্ছিল না। আসল অপরাধী হিসেবে যাকে সন্দেহ করছিলাম তাকে কিছুতেই ধরা যাচ্ছিল না। সম্প্রতি তাকে শহরে দেখা গেছে, সেই বিষয়ে কথাবার্তা হচ্ছিল। বলো অজিত, তোমার রহস্য উপন্যাস কত দূর? আশা করছি আগামী সপ্তাহেই উপন্যাসটা বেরিয়ে পড়বে। তবে তার জন্য তোমায় অনেকটা কৃতিত্ব দিতেই হয়। এক তো তোমার সমাধান করা কেস নিয়েই রহস্য উপন্যাস, তার উপর যে ব্যাপারগুলো আমি ভুলে গিয়েছিলাম সেগুলো তো তুমিই মনে করিয়ে দিয়েছো। ব্যোমকেশ বক্সীর সমাধান করার রহস্য যে অজিত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সকলের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এর জন্য ঠিক কাকে ধন্যবাদ দেওয়াটা উচিত সেটা বোধহয় তোমার পাঠক বন্ধুরা ভালোভাবেই জানে। তার মানে তোমার হাতে এখনও ওই চুরির কেসটা রয়েছে, তাই তো? আচ্ছা, এই খুনের ব্যাপারটা কি মনে হচ্ছে যেটা খবরের কাগজে বেরিয়েছে? খবরের কাগজটা পড়ে যতদূর জানা যাচ্ছে ভদ্রলোক খুন হয়েছেন একটা পরিত্যক্ত জায়গায়, কিন্তু রাতের ওই সময় তিনি ওখানে গিয়েছিলেন কেন, সেটাই প্রথম প্রশ্ন অজিত। তাকে কেউ ডেকে নিয়ে গিয়ে থাকতে পারে, অথবা তিনি হয়তো কারোর পিছু পিছু ওখানে গিয়ে পৌঁছেছিলেন। ও খবরের কাগজটা বন্ধ করে টেবিলের উপরে রেখে চায়ের কাপ তুলে নিয়ে বলল, এখন এই কেসের ব্যাপারে অনুমান করা বরঞ্চ বন্ধ থাক অজিত। কেসটা আমার হাতে আসলে তখন না হয় ভাবা যাবে। তবে মনে হচ্ছে আমাদের খুব বেশি দিন এই শহরে থাকাটা হয়ে উঠবে না, আমাদের একবার বেরিয়ে পড়তে হবে। বৌঠান আমাদের চায়ের কাপগুলো নিয়ে দরজা পর্যন্ত এগিয়ে গিয়েছিল। ওর কথা শুনে ঘাড় ঘুরিয়ে বলল, আবার বেরিয়ে পড়তে হবে মানেটা কি? এই তো কয়েকদিন আগে তোমরা কোথা থেকে ঘুরে এলে কেসের ব্যাপারে, আবার এখন বেরিয়ে পড়বে? সমস্যা যে বলে কই আসে না সত্য। সমস্যা এসে উপস্থিত হলে আর কেউ ব্যোমকেশ বক্সীকে স্মরণ করলে তার কাছে যে যেতেই হবে। আমি তো অনেকদিন ধরেই ভেবে রেখেছি একটু দাদার কাছে যাব। তুমি তো যাবে না, তাহলে তোমরা এবার বেরিয়ে পড়লে আমিও কয়েকদিন দাদার কাছ থেকে ঘুরে আসব। দেখেছো অজিত, বেরিয়ে পড়ার কথা শোনার সঙ্গে সঙ্গে যে যার নিজের মতো গুছিয়ে নিতে চাইছে। এই জন্যই বোধহয় বলে মানুষ আগে নিজের জন্যই ভাবে। তা কি করব? তোমায় বলে বলে তো আমি আর নিয়ে যেতে পারলাম না, আমাকে একাই যেতে হবে। দাদা বারবার বলেছিল তোমায় নিয়ে যেতে। ঠিক আছে সত্য, আশা করছি আমাদের কাল বেরিয়ে পড়তে হবে। কাল তাহলে তুমি দাদার বাড়িতে চলে যেও। আমাদের সেখান থেকে ফিরতে কতদিন লাগবে তা জানা নেই। আমি বরং ফিরে এসে তোমায় টেলিফোন করে নেব। ততদিন পুটিরাম একাই বাড়ি সামলাতে পারবে। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায় বলো তো? আর তোমায় এর মধ্যে আবার কে ডেকে পাঠালো? আজ সকালেই একটা চিঠি এসে পৌঁছেছে। চিঠিটা পড়ে আমার মনে হয়েছে মেদিনীপুরের কোনো এক জমিদার বাড়ি থেকে কেউ একজন আমার সাহায্য চেয়ে পাঠিয়েছেন। বুঝতে পারছো অজিত, মেদিনীপুর পর্যন্ত আমার কথা গিয়ে পৌঁছেছে। ভদ্রলোক চিঠিতেই জানিয়েছেন যে তিনি আমার কথা জানতে পেরেছেন সেখানকার এক থানার পুলিশ অফিসারের কাছ থেকে।
ভদ্রলোক নাকি কলকাতার দিকে বেশ কয়েকদিন পোস্টিংয়ে ছিলেন। তারপর তিনি মেদিনীপুরের এক থানার কাছে স্থানান্তরিত হন। সেই ভদ্রলোকের কাছ থেকে আমার নাম জানতে পেরে আমার ঠিকানা তিনি অতি কষ্টে জোগাড় করে এই চিঠিটা পাঠান। ও, এবার তাহলে আমাদের মেদিনীপুর যেতে হবে। আবার রহস্য। সেটা তো ওখানে গিয়ে পৌঁছানোর আগে পর্যন্ত জানা যাবে না অজিত। মাঝে মাঝে এমন অনেক কেস থাকে যেখানে দেখে মনে হয় কেসে অনেক কিছুই রয়েছে, তবে আসলে কিছুই থাকে না। আবার উল্টোটাও হয়। তাই সেখানে গিয়ে পৌঁছানো না পর্যন্ত কোনো কিছু অনুমান করা সম্ভব নয়। আর এই ভদ্রলোক চিঠিতে তেমন কিচ্ছু লেখেননি, শুধু একটা সমস্যায় আছেন এটাই জানিয়েছেন। তা কাল সকালে কখন বেরোচ্ছি আমরা? নতুন কোনো জায়গায় যেতে হলে সেখানে তাড়াতাড়ি যাওয়াটা ভালো, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব। স্টেশন থেকে ভদ্রলোকের বাড়িটা কত দূর হবে তা ঠিকভাবে জানা নেই। ভদ্রলোক বলেছেন স্টেশন থেকে আমাদের গরুর গাড়িতে যেতে হবে। গরুর গাড়ির সবটাই ভালো, কিন্তু মাঝে মাঝে এমন প্রবল ঝাঁকুনি দেয় যে সেটা সহ্য করা বড় কষ্টকর। ধীরে বৎস, শুধু গরুর গাড়ি কেন, আরো কত ঝাঁকুনি আমাদের সহ্য করতে হবে তা তো আমরা অনুমান করতে পারছি না। আগে সেখানে গিয়ে পৌঁছোই, তারপর না হয় দেখা যাবে। কাল সকালেই বেরিয়ে পড়তে হবে, তাই আমি একবারে বেরিয়ে পড়লাম প্রকাশকের কাছে যাওয়ার জন্য। বই প্রকাশের অন্তিম মুহূর্তে কিছু কাজকর্ম সেরে রাখতে হবে, আর আমরা কত দিনের জন্য যাচ্ছি সেটা তো ঠিক নেই, তাই সে ব্যাপারেও তাদের সাথে কথা বলে রাখা দরকার। ঠিক এমন মুহূর্তে যে একটা কেস এসে পৌঁছবে সেটা আমি ভাবতেই পারিনি। তাই এসেছে যখন তখন একা একা পাঠানো যায় না। যতই হোক আমি ওর সাথে প্রত্যেকটা রহস্য সন্ধানে, আর সেটা না থাকতে পারলে তো আমার লেখাটাই হয়ে উঠবে না। আর ও যে বৌঠানকে দাদার কাছে পাঠিয়ে দিতে চাইছে তার অন্য একটা কারণ রয়েছে বটে। বৌঠান আসলে সন্তান সম্ভবা, তাই এ সময় বাড়িতে একা থাকলে তার বিভিন্ন সমস্যা হতে পারে। দাদার কাছে থাকলে সে বিষয়টা নিয়ে ওকে ভাবতে হবে না। আর এমন অবস্থায় পুটিরামের আগেও বাড়িতে একা থেকেছে, তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে পরদিন সকালে আমরা রওনা দিলাম মেদিনীপুরের সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখানে সেই জমিদারের নামটা বলে রাখা ভালো। সেই জমিদারের নাম হলো অনন্ত সিংহ রায়। গোটা ট্রেনের পথে যেতে যেতে ও আমায় এই জমিদার বাড়ির বিষয়ে অনেক কিছুই বলল, তবে একটা কথা আমি বুঝতে পারলাম না, ও এই সমস্ত তথ্য আসলে কোথা থেকে জোগাড় করলো। সে বিষয়ে তার মুখ থেকে কোনো কথাই বার করা সম্ভব নয়, তাই আমি মন দিয়ে তার কথা শুনতে লাগলাম। কোনো প্রশ্ন না করে ও বলল, জমিদার অনন্ত সিংহ রায়ের পূর্বপুরুষরা ছিল সেই অঞ্চলের বেশ নাম করা জমিদার। শুধু জমিদারির ব্যাপারেই নয়, তাছাড়া তাদের নাম আরও অন্য একটা কারণে ছড়িয়ে পড়েছিল, তা হলো আয়ুর্বেদ। তুমি হয়তো জানো অজিত, ধন্বন্তরী কিংবা আয়ুর্বেদ চিকিৎসার জন্য আমাদের ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলের নাম বেশ রয়েছে। কিন্তু অনন্ত সিংহ রায়ের পূর্বপুরুষেরা এই আয়ুর্বেদ নিয়ে চর্চা করত। জমিদারির পাশাপাশি তাদের এই চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নত হয়েছিল তার ঠাকুরদার সময়। তিনি এমন অনেক ওষুধপত্র তৈরি করতে সমর্থও হয়েছিলেন, কিংবা সে সমস্ত জানতেন যা দিয়ে অনেক দুরারোগ্য ব্যাধি উপশম করা যায়। আর তাই এই জমিদার পরিবারকে সেখানকার লোকেরা একরকম ভগবানের মতো মানে। যার হাতে পড়ে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে, তাকে ভগবান মনে করতে অন্তত গ্রামের মানুষদের দ্বিধাবোধ হয় না। তবে তাদের এই ধন্বন্তরী আয়ুর্বেদ চিকিৎসার ব্যাপারটা কমে আসতে শুরু করে অনন্ত সিংহ রায়ের পিতা গোপাল সিংহ রায়ের আমল থেকেই। তিনি এই সমস্যা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, তবে তার ঠাকুরদার কল্যাণে যা জানা ছিল তাই নিয়ে গোপাল সিংহ রায়ের অল্প স্বল্প সাহায্য করতেন। তবে অনন্ত সিংহ রায়ের আমলে সেই সমস্ত কিছু একেবারেই কমে আসে। তিনি আয়ুর্বেদ চিকিৎসার কাজকর্ম করা তো দূর, সেগুলো নিয়ে কখনো আগ্রহ দেখাননি। তবে শোনা যায় অনন্ত সিংহ রায়ের বাড়িতে এমন কিছু পুঁথিপত্র রয়েছে যেগুলো আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে এক মহামূল্যবান সম্পত্তি। সে সমস্ত কোনো আয়ুর্বেদ চিকিৎসকের হাতে গিয়ে পড়লে সে তার দ্বারা যেমন উপকৃত হবে, তেমন আরও অনেককে তার দ্বারা রোগ নিরাময় করতে পারবে। কিন্তু এই অনন্ত সিংহ রায় এই মুহূর্তে ঠিক কোন বিপদে পড়ে আমায় ডেকেছেন তা কিন্তু আমি ধারণা করতে পারছি না। তিনি চিঠিতে বলেছেন তিনি একটা অদ্ভুত সমস্যায় রয়েছেন, তবে তার বেশি কিছু বলতে চাননি। এখান থেকে অনুমান করা যায় তিনি হয়তো কোনো একটা ব্যাপারে তার পরিবারের কাউকে কিংবা আশেপাশের লোকজনদের সন্দেহ করছেন। চিঠি লেখার সময় তারা আশেপাশে কেউ না থাকলেও চিঠিতে সমস্ত কিছু না বলে লুকিয়ে রাখাটা সেই ইঙ্গিতই দিচ্ছে। আর চিঠিতে তিনি সম্ভবত সেখানে গিয়ে পৌঁছতে বলেছেন, তার মানে এটা হতে পারে যে একটা বিপদ রয়েছে।
এবার সেটা মৃত্যুর বিষয়ক হতে পারে, আবার অন্য কোনো বিষয় হতে পারে, সে ব্যাপারে আমি নিশ্চিত কিচ্ছু বলতে পারছি না। তবে চিঠির কালি দেখে মনে হচ্ছে ভদ্রলোক চিঠিটা লিখেছেন রাতের বেলায়। দিনের বেলার বদলে রাতের বেলা তিনি চিঠি লিখতে যাবেন কেন? সেক্ষেত্রে গোপনীয়তার কথাটাই আমার মাথায় আসছে বারবার। এমন কি বিপদে তিনি পড়েছেন যে আশেপাশের লোকজন কিংবা পরিবারের লোকেদের কাছ থেকে তাকে লুকিয়ে চিঠিটা লিখতে হয়েছে? কিন্তু চিঠিটা তো এখানে পাঠানোর জন্য কোনো একটা পোস্ট অফিসে ফেলতে হয়েছে, আর সেক্ষেত্রে কি তিনি নিজেই চিঠিটা ফেলেছেন? আমার তো সেটা মনে হয় না, কারণ যদিও আমি মেদিনীপুরের কোথাও এর আগে যাইনি, তবুও মনে হয় না যে তার বাড়ির কাছাকাছি কোথাও পোস্ট অফিস রয়েছে বলে। সাধারণত স্টেশনের কাছাকাছি এই পোস্ট অফিসগুলো থাকে। তার বাড়ির সবাই যে তার সন্দেহভাজন সে কথা আমি বলছি না। হতেই পারে বিশ্বস্ত কোনো কাজের লোক কিংবা অন্য কাউকে দিয়ে তিনি চিঠিটা পাঠিয়েছেন। তবে চিঠিতে তিনি তাদের পরিবারের আয়ুর্বেদ চিকিৎসার কথা বলেছেন, তাই আমার মনে হচ্ছে তার সমস্যাটা বোধহয় ওই সংক্রান্তই কিছু। সত্যি বলতে আমি মনে মনে ভেবেছিলাম বোধহয় কোনো গুপ্তধন কিংবা খুনের রহস্যের তদন্ত করতে আমরা যাচ্ছি। তাই ওর কাছ থেকে এই সমস্ত কথা শুনে আমার উত্তেজনা সামান্য কমে এলো। যদিও কারোর বিপদ কখনই কামনা করা উচিত নয়, তবু খুন কিংবা কোনো গুপ্তধনের রহস্য না থাকলেও কেসটা কেমন যেন অতি সাধারণ হয়ে আসে। বোধহয় ওর সাথে রহস্য সন্ধান করতে করতে আমার মন মানসিকতাটাও এভাবেই তৈরি হয়ে গিয়েছিল। কোনো কেসের কথা কানে এলে প্রথমে খুন কিংবা গুপ্তধনের কথাটাই আগে মনে পড়ে। যথারীতি আমাদের দুবার ট্রেন বদল করতে হলো। আমরা যখন আমাদের গন্তব্য স্টেশনে গিয়ে পৌঁছলাম তখন দুপুর হয়ে এসেছে। এইদিকে খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি। কাছাকাছি যে কোনো খাওয়া দাওয়া জায়গা পাবো সেটাও তো দেখতে পাচ্ছিলাম না। স্টেশনের কাছে একটা ছোট চায়ের দোকান মতো রয়েছে, তো সেখানে বিস্কুট আর চা খেয়ে নিলাম। তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখে চলেছি আমরা। এমন সময় চায়ের দোকানের লোকটা বলল, বাবুরা কোথায় যাবেন? দেখে তো এদিককার লোক মনে হচ্ছে না। আপনারা কি কলকাতা থেকে আসছেন? একটা ব্যাপার আমি দেখেছি, যখনই কোনো গ্রাম কিংবা অন্য কোনো জায়গার লোকেরা অচেনা মানুষকে দেখে তখনই তাদের প্রথম কলকাতার কথাই মনে হয়। সেক্ষেত্রে বোধহয় আমাদের বেশভূষা কিংবা হাবভাব, কথাবার্তা এই সমস্ত কিছুই কাজে লাগে। কারণ গ্রামের মানুষদের কথাবার্তায় একটু গ্রাম্য টান থাকে, যেটা আমাদের কথাবার্তার মধ্যে থাকে না। ভায়া হেসে বলল, হ্যাঁ, আমরা কলকাতা থেকেই আসছি। আসলে এখানে অনন্ত সিংহ রায় জমিদারবাবুর বাড়িতে আমরা যাব। ওনার বাড়িটা এখান থেকে ঠিক কতটা দূরে তুমি বলতে পারবে? দোকানদার আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর দোকান থেকে বাইরে বেরিয়ে এসে বলল, ও, আপনারা জমিদার রায়বাবুর বাড়িতে যাবেন, কিন্তু সেখানে আপনাদের কাজ কি বলুন তো? দোকানদারটির মনে অতিরিক্ত কৌতূহল দেখেই বোধহয় ভায়া বলল, এমন কিছু নয়, আসলে জমিদারবাবুর সঙ্গে আমাদের বেশ কয়েক বছর আগে দেখা হয়েছিল। তিনি আমাদের তার বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। সুযোগ আর হয়ে উঠছিল না, তাই এখন এখানে এসে পড়েছি আর কি। কিন্তু কেন বলো তো, সেখানে কি কিছু ঘটেছে নাকি? চায়ের দোকানদারের মুখে কেমন যেন একটা অদ্ভুত ভাবের পরিবর্তন হলো। সে একটু গলা চেপে বলল, আপনারা শহরের লোক, আপনারা জানেন না ও বাড়িতে কয়েকদিন আগে একটা খুন হয়েছে। কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। তাহলে ও যে বিপদের আন্দাজ করছিল সেটা কি এই বিপদ? আর যে কথাটা লুকিয়ে গিয়েছিলেন অনন্ত সিংহ রায় বাবু, সেটা আসলে এই কথা। ও কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অতি সহজভাবে বলল, সে কি খুন হয়েছে? কার খুন হয়েছে বলো তো? ও ও বাড়িতে একজন মাস দুয়েক আগে থাকতে এসেছিল, তারই খুন হয়েছে। আমার তো মনে হয় ওই জমিদার বাড়ির কেউই ওকে খুন করেছে। আসলে ওই ও বাড়িতে গুপ্তধন রয়েছে না, সেই গুপ্তধনের খোঁজেই বোধ হয় লোকটা এসছিল। আমি কেমন যেন অবাক হলাম। আসার সময় বারবার গুপ্তধনের কথাটাই মাথার মধ্যে ঘুরছিল, আর এখন তো দেখা যাচ্ছে খুন, গুপ্তধন দুটোই রয়েছে এই কেসটায়। ও কিন্তু কোনো রকম উত্তেজনা দেখালো না, আগের মতোই শান্ত স্বরে বলল, সে কি গুপ্তধন রয়েছে ও বাড়িতে? আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। আর কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? জমিদার বাড়ি এখান থেকে অনেকটা দূরে বাবুরা।
আসলে ওই দিক থেকে মাঝে মাঝে কিছু লোক স্টেশনের দিকে আসে, তাদের মুখেই শুনতে পেয়েছি। আর ওই মাস দুয়েক আগে ওই যে লোকটা খুন হয়েছে সে তো আমার দোকানে এসেছিল, আমার দোকানে জিজ্ঞাসা করলো জমিদার বাড়ির কথা, তারপর চাও খেলো। লোকটাকে দেখে কিন্তু বেশ ভালো মানুষ বলেই মনে হয়েছিল। ওই তো গোপাল এসে গেছে। এ গোপাল, এ বাবুরা জমিদার বাড়িতে নিয়ে যা তো। দোকানদারের কথায় সামনে তাকিয়ে দেখি গরুর গাড়ি নিয়ে একজন আমাদের দিকেই এগিয়ে আসছে। তার পরনে একটা অর্ধ নোংরা সাদা রঙের ধুতি মালকোচা মেরে পরা আর খালিকা, গলায় একটা কালো করে বাঁধা তাবিজ ঝুলছে। মাথার চুল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে, গোটা শরীর ঘামে ভেজা। তবে তার চেহারা যেমন দশাসই তেমনই তার গরুগুলোর চেহারা। মাথার লম্বা শিংগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। একটু এদিক ওদিক হলেই ওই লম্বা শিং পেট ফুঁড়ে বাইরে বেরিয়ে যাবে পেছন থেকে। দোকানদারের কথায় সেই লোকটি গাড়ি থামিয়ে নেমে আমাদের দিকে এগিয়ে এলো। তারপর গ্রাম্য ভাষায় বলল, বাবুরা, এই জমিদার বাড়িতে যাইবেন নাকি? আসুন না, আসুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি চেনো জমিদার বাড়ি? আচ্ছা, এখান থেকে জমিদার বাড়ি যেতে কতক্ষণ লাগবে? আগে আর একটু এগিয়ে গেলেই রাস্তা খারাপ বাবুরা, তাই একটু সময় তো লাগবে। রাস্তা ভালো থাকলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। গ্রাম্য মানুষদের মাঝে মাঝে সময়ের ধারণা খুব একটা থাকে না। তাদের 10 মিনিট মানে আধ ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, আবার 5 মিনিটও হতে পারে। তাই সে নিয়ে আর কথা বাড়ালাম না। আমাদের ব্যাগপত্র তার গরুর গাড়ির পেছনে তুলে দিয়ে গরুর গাড়ির ছইয়ের ভেতরে আমরা ঢুকে বসলাম। একটু অপেক্ষা করতে হলো। গরুর গাড়ির পেছনের দিকে রাখা খড়ের গাদা থেকে খানিকটা খড় বার করে তার গরুদের খেতে দিল। গরুর গায়ে হাত বোলাতে বোলাতে বলল, অবলা জন্তু বাবু, কখন খিদে পেয়েছে আমি তো সব বুঝি, তাই একটু খাইয়ে নি, বুঝলেন? এই তারপর আপনাদের নিয়ে যাব। আকাশে মেঘ করে আছে কিন্তু। গোপাল, দেখো বৃষ্টি নামার আগেই আমাদের জমিদার বাড়ি পৌঁছে দিও, না হলে ঝড় বৃষ্টিতে আবার। গোপাল ওর কথাটা শেষ করার আগেই বলে উঠল, না না বাবুরা, আপনাদের বৃষ্টিতে ভেজাবো না, তার আগে জমিদার বাড়ি পৌঁছে দেব। এই জমিদার বাড়িতে তো কি কি এক উৎসব রয়েছে বাবুরা, আপনারা জানেন? আমি এবার একটু অবাক হয়ে পড়লাম। একে খুন, তার ওপর এই গুপ্তধনের ব্যাপারটা, আবার তার ওপর এখন গোপাল বলছে নাকি সে বাড়িতে উৎসব রয়েছে। কিসের উৎসব বলো তো গোপাল? আমার বাড়ি তো ওদিকেই বাবুরা। এই জমিদারের এই নাতির মুখে ভাত রয়েছে যে, তাই উৎসব হবে। এই আমাদের সবার নিমন্ত্রণ আছে। বাহ, এ তো বেশ ভালো খবর। আচ্ছা গোপাল, আমি শুনেছি জমিদার বাড়িতে নাকি একটা খুন হয়েছে। ততক্ষণে আমাদের গরুর গাড়িটা চলতে শুরু করেছিল। গাড়ির চাকার ক্যাঁচর ক্যাঁচর শব্দ আর গরুর চলার শব্দ। স্টেশন থেকে একটা বড় মাটির রাস্তা সোজা নেমে গেছে। সামনের দিকে দুপাশে ফাঁকা জমি, মাঝে মাঝে জমির মাঝে এখানে ওখানে ছোট ছোট ঘর দেখা যায়। এই ঘরগুলো আসলে চাষিদের বোধহয় বিশ্রামের জন্য হতে পারে। তবে এই ঘরগুলোতে ঠিক কি করা হয় তখন আমি জানতাম না। আর ওখানে একটা রাস্তা পেরিয়ে এসে আমাদের গাড়ি ঢোকে গ্রামের মধ্যে। এর মাঝে গোপাল কয়েকটা কথা আমাদের সেই সময় জানায়। হ্যাঁ বাবুরা, একটা খুন তো হয়েছে। ওই যে একজন এসেছিল না, এই মাস 2-3 আগে এলো। এই তারপর এই জমিদার বাড়িতেই তো থাকতো। ও বাড়িতে নাকি কি সব গুপ্তধন সুপ্তধন রয়েছে, সে তো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। ওই লোকটা নাকি সেসব খোঁজার তালে ছিল। একদিন সকালে ওই লোকটাকে ওই বাড়ির পেছনের দিকে ওই যে কোঠা রয়েছে না, ওর কাছেই পড়ে থাকতে দেখা যায়। মাথা থেকে রক্ত বেরিয়ে মাটি ভিজে যাচ্ছে বাবুরা। এই তারপর তো সেই নিয়ে হই হই ব্যাপার। আর খুব বেশি দিন নয়, এই সপ্তাহখানেক হবে। গোপালের কথা শেষ হতেই ও আমার দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চায়ের দোকানের লোকটা বলছিল 2 দিন আগে খুন হয়েছে, তো বলছে সপ্তাহখানেক আগে খুন হয়েছে। ব্যাপারটা কি হচ্ছে বলো তো?
বাড়ি থেকে জমিদার বাড়ি পৌঁছানোর মধ্যেই যে আমাদের এতগুলো তথ্য সংগ্রহ হয়ে যাবে, আর তার সাথে কেসে হাত দেওয়ার আগেই যে মাথাটা এভাবে গুলিয়ে যাবে, তা আমি ভাবতেই পারি। ওর কথার উত্তরে তাই শুধু বললাম, যা বলছে তাই শুনে যাও, বাকিটা তো আমরা ও বাড়িতে গিয়ে মিলিয়ে নিতেই পারবো। ওর সাথে গোপালের এর পরেও আরও কিছুক্ষণ কথাবার্তা হলো। গোপালের কথার মানে যেটা দাঁড়ায় তা হলো, কয়েকদিন আগে জমিদার বাড়িতে একটা খুন হয়। যে খুন হয়েছে সে বোধহয় শহরের দিক থেকে এখানে এসেছিল। এবার কি কারণে এসেছিল তা কেউ জানে না। তার মৃতদেহ পাওয়া গেছে বড় বাড়ির বাইরের কুয়োর কাছে। মাথায় কেউ পেছন থেকে আঘাত করেছিল, আর সেই আঘাতেই মৃত্যুটা হয়েছে এমনটা অনুমান করা যাচ্ছে। পুলিশ এসেছিল, তবে তদন্ত করেও নাকি কিছুই পাওয়া যায়নি। কানাঘুষে শোনা গিয়েছিল যে জমিদার বাবু নাকি শহর থেকে গোয়েন্দা নিয়ে আসবে এই কেসটা তদন্ত করার জন্য। তবে এই সমস্ত কিছুর মধ্যে সবকিছু কেমন যেন চাপা পড়ে যায়। সবাই বলাবলি করছিল ওই লোকটা আসলে নাকি গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিল, তাই ওই বাড়ির গুপ্তধন পাহারা দেওয়ার যে ভূত রয়েছে সে নাকি ওকে এভাবে মেরেছে। এই সমস্ত কিছু ভুলে জমিদারের নাতির অন্নপ্রাশনে গোটা পরিবার মেতে উঠেছে। সবাই ব্যাপারটা কেমন যেন ভুলে গেছে। গ্রামের লোকেরাও সেসব নিয়ে আর মাথা ঘামায়। যে বাড়িতে খুন হয়েছে তারাই যখন ভুলে গেছে, গ্রামের লোকে আর মনে রেখে কি করবে? গোপাল এই সমস্ত কিছু আমাদের এমনভাবে বলে চলল যেন আমরা তার খুব কাছের লোক। সে তার গ্রাম্য ভাষাতে কথাগুলো বললেও আমাদের বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। চুপ করে বসে তার কথা শুনছিলাম। তবে একটু পরেই প্রবল ঝাঁকুনিতে আমরা ছইয়ের ভেতরে কেঁপে উঠলাম। গোপাল আগেই বলেছিল রাস্তা খারাপ রয়েছে, তবে সে রাস্তা খারাপ যে এখন তা বুঝতে পারলাম। মাথা পেছনের দিকে বার করে দেখতে পেলাম গোটা রাস্তাটা কেমন যেন কাদা ভরা রয়েছে, তার মধ্যে এখানে ওখানে খানাখন্দ। যে প্রবল ঝাঁকুনি গাড়ির মধ্যে শুরু হলো তা একেবারেই গিয়ে থামলো প্রায় মিনিট 5 পরে। ততক্ষণে আমাদের ব্যাগপত্রগুলো আমরা দুহাতে আঁকড়ে ধরে বসে রয়েছি। গোপালের গাড়ির পেছনের দিকে রাখা খড়গুলো যেন বাঁধা রয়েছে, সেটা আমরা এতক্ষণ পরে বুঝতে পারলাম। গোপাল কিন্তু তার দোপাটি দাঁত বার করে হেসে বলল, বাবুরা, আর একটু কষ্ট করে বসুন, এক্ষুনি ভালো রাস্তা রয়েছে। আসলে এই রাস্তাটা একটু নিচু, তাই তাড়াতাড়ি জল জমে যায়। এই এখন তো তাও জল নেই, এই শুধু কাদা রয়েছে। এই জল থাকলে এই জলের উপর দিয়ে আসতে হতো। এই রাস্তা ছাড়া তোমাদের স্টেশনে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই? না বাবুরা, এই একটাই তো রাস্তা। অন্য যে রাস্তা আছে এই সেটা দিয়ে ঘুরে এলে স্টেশনে পৌঁছানো যাবে না। এই পরে স্টেশনের কাছাকাছি গিয়ে এই পৌঁছাতে হবে। এরপর গোপালের সাথে যা কথাবার্তা হলো সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। সত্যি বলতে, সোজা কথায় বলতে গেলে, অনেক কষ্ট করে আমরা যখন জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছলাম তখন কিন্তু রাস্তা বেশ ভালো। গ্রামের মধ্যে ততক্ষণে আমরা প্রবেশ করে ফেলেছি। জমিদার বাড়ির একদম সামনে গিয়ে গোপাল গাড়ি থামিয়ে বলল, নিন বাবুরা, আপনাদের জমিদার বাড়ি এসে পড়েছে। আমরা ব্যাগপত্র নিয়ে যখন নামলাম তখন মনে হলো শরীরের সমস্ত হাড় যেন নড়ে গিয়েছে। কোমরে যে সামান্য ব্যথা পর্যন্ত হয়ে যায়নি তা অস্বীকার করব না। এতক্ষণ পরে মাটিতে নেমে আমি দুপা হেঁটে নিলাম। তবে সমস্যাটা বাঁধল ও যখন গোপালকে ভাড়া দিতে গেল। গোপাল অদ্ভুতভাবে হেসে ওর দিকে তাকিয়ে বলল, আপনারা তো কলকাতা থেকে আসছেন বাবুরা। এই জমিদার বাবু যে এই গোয়েন্দাকে ডেকে পাঠিয়েছেন সেটা আমি জানি। আর আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারিনি? জমিদার বাবু এই বলেই দিয়েছিলেন এই গোয়েন্দার সাথে আরও একজন আসবে। আপনারাই যে তারা, আমি তা ঠিক বুঝতে পেরেছি। আপনাদের কাছ থেকে আমি ভাড়া নিতে পারবো না। এই জমিদার বাবু তাহলে রাগ করবেন। এই ভাড়া আমি এই জমিদার বাবুর কাছ থেকেই বুঝে নেব। ও তাকে অনেক জোরাজুরি করলো, কিন্তু কিছুই করা গেল না। গোপাল যাওয়ার আগে বলে গেল কোনো প্রয়োজন পড়লে তাকে একবার মনে করলেই হবে। জমিদার বাড়ির বড় গেটের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু অবাক হয়ে গেল। জমিদার বাড়ির চারপাশে বড় উঁচু দেওয়াল। সে দেওয়াল সময় নিয়মে এখন ওখানে কালচে হয়ে এলেও ভেঙে পড়ে।
এখানে গেটের ওপারে দারোয়ান ছিল। আমাদের দেখে এগিয়ে এসে বলল, কাকে চাই বাবুরা? আমরা কলকাতা থেকে আসছি। জমিদার অনন্ত সিংহ রায় আমাদের ডেকে পাঠিয়েছেন। তুমি গিয়ে জমিদার বাবুকে আমাদের কথা বলো, তাহলেই তিনি বুঝতে পারবেন। দারোয়ান বড় গেটের এক পাশটা টেনে খুলতে খুলতে বলল, আচ্ছা আচ্ছা, আপনারা গোয়েন্দা বাবু? জমিদার বাবু তো আপনাদের কথাই বলে রেখেছেন। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আমি গিয়ে ভেতরে খবর দিছি। আমরা ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকতেই দারোয়ান একরকম ছুটে গিয়ে ভেতরে খবর দিল। বড় গেট পেরিয়ে সামান্য পায়ে চলার পথ এগিয়ে গেলেই একটা বড় বাড়ি। বাড়িটা 3 তলা। দেখেই বোঝা যায় এ বাড়ি অনেক বছর আগে তৈরি হয়েছে। একসময় এই বাড়ির গায়ে রং হলুদ থাকলেও এখন কেমন যেন সেই রং সাদাটে হয়ে এসেছে। আমরা এগিয়ে যাচ্ছি। বাড়ির ভেতরের দিক থেকে গামছা কাঁধে একজন আমাদের দিকে এগিয়ে এসে আমাদের হাত থেকে ব্যাগপত্রগুলো একরকম তুলে নিতেই যাচ্ছিল। ভায়া তখন বলল, না না, আমরা নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। আমি থাকতে জমিদার বাড়ির অতিথিরা নিজেদের ব্যাগপত্র নিয়ে যাবে? এ আমাদের জমিদার বাড়ির লজ্জার বিষয়। দিন বাবুরা, আমি নিয়ে যাচ্ছি, আপনারা আসেন। লোকটা আমাদের ব্যাগপত্র নিয়ে বড় বাড়িটার সামনে লম্বা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে উঠতে বলল, আপনাদের থাকার ব্যবস্থা দোতলার ঘরে করা হয়েছে বাবুরা, আপনারা আসুন। সে খানিকটা এগিয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি। এমন সময় এক ভদ্রলোক এসে বারান্দার মতো জায়গাটার একদম মাঝখানে দাঁড়ালেন। তাকে দেখেই মনে কেমন একটা যেন শ্রদ্ধার ভাব আসছে, কারণ তার মাথার চুল লম্বা, সমস্তটাই সাদা হয়ে আছে। মুখের দাড়ি গোঁফ সবকিছুই সাদা। বোঝা যায় একসময় বেশ সুদর্শন ছিলেন। আর তাছাড়া তার শরীরের গঠনও সুদৃশ্য। তার পরনে একটা হালকা হলদে রঙের ধুতি, গায়ে পাঞ্জাবি, গলার উপরে মোটা সোনার চেন ঝুলছে, হাতে বেশ কয়েকটা সোনার আংটিও রয়েছে। তার মুখে বয়সের ছাপ, চোখের তলায় গাঢ় কালি, তবে মুখে আর চেহারায় একটা আভিজাত্যের ভাব এখনও রয়েছে। তার পায়ে চামড়ার জুতো। ও এগিয়ে গিয়ে নমস্কার করে বলল, নমস্কার জমিদার বাবু, আপনি কি আমাদের জন্য অপেক্ষা করছিলেন? আপনি ব্যোমকেশ বাবু, তা বুঝতে পারছি, তবে আপনি আমায় চিনলেন কি করে? এর আগে তো আপনি আমায় দেখেননি কখনো। সে কথা থাক জমিদার বাবু, আপনি মনে করুন ও আমার একটা অভ্যেস, আমি মানুষ চিনে নিতে পারি। তবে আপনার সঙ্গে... কথাটা বলেই ও চুপ করল, কারণ ততক্ষণে পেছনের দিক থেকে আরও এক ভদ্রলোক বেরিয়ে এসেছে। জমিদার বাবু বললেন, আপনারা দোতলার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, আপনাদের খাবার ঘরে দেওয়া হবে। আজ তো প্রায় বিকেল হয়েই গেল, আজ আর আপনাদের জমিদার বাড়ি দেখাতে পারবো না, কাল না হয় দেখাবো। এই হরিনাথ, বাবুদের ঘরে নিয়ে যা। আমি বুঝতে পারছিলাম ও কিছু একটা বলতে গিয়ে পেছনে সেই ভদ্রলোককে দেখে থেমে গিয়েছিল। আর জমিদার বাবু যেন বুঝতে পেরেছিলেন ও কোনো একটা গোপন কথা বলতে চাইছে, তাই তিনি ওকে সেখান থেকে ঘরে চলে যেতে বললেন। সত্যি বলতে আমরা সেদিন বেশ ক্লান্ত ছিলাম, গরুর গাড়ির ঝাঁকুনির জন্য হয়তো। তাই নিজেদের ঘরে এসে হরিনাথের দেখিয়ে দেওয়া বাথরুমে একরকম স্নান সেরে নিলাম। তারপর জামা কাপড় বদলে নিজেদের বিছানায় এসে সবে বসেছি, এমন সময় হরিনাথ দুটো খাবারের থালা নিয়ে এলো। আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের কোণে একটা বড় টেবিল রয়েছে, দুটো চেয়ারও রয়েছে। সেখানে বসেই আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম। ততক্ষণে বিকেল প্রায় শেষ হয়ে আসতে শুরু করেছে। আসলে আমরা এ বাড়িতে যখন ঢুকেছি তখনই বিকেল হয়ে এসেছিল। সন্ধে হতেই হরিনাথ এসে আমাদের ঘরে হ্যারিকেন জেলে দিয়ে গেল আর বলে গেল রাতের বেলা বাইরে বের হতে না। কিন্তু কেন সে ব্যাপারে কিছু বলল না। ভায়াকেও দেখলাম সে আর কিছুই প্রশ্ন করল না, বোধহয় সেও ক্লান্ত হয়েছিল। সেদিন আর তেমন কিছুই ঘটল না। রাতের বেলা আগের মতোই হরিনাথ আমাদের ঘরে এসে খাবার দিয়ে গেল। বলে গেল জমিদার বাবু বলেছেন কাল আমাদের সাথে কথা বলবেন, আজ আমরা ক্লান্ত তাই আজ বিশ্রাম নিতে বলেছেন। ভায়া কেমন যেন চুপ করে গেছে বলে মনে হলো। সে আমার সাথে টুকিটাকি কথাবার্তা ছাড়া এই কেসের ব্যাপারে আর কিছুই বলল না। তবে রাত্রে ঘুমানোর সময় ও হঠাৎ বলে উঠল, আচ্ছা অজিত, যে কথাটা ওই গোপাল জানে সে কথাটা এ বাড়ির আর কেউ জানে না বলে তোমার মনে হয়? কি কথা বলো তো? এই যে আমরা এখানে ওই কোন একটা কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছি, সেই ব্যাপারটা? যদি হয় জমিদারবাবু নিজেই গোপালকে স্টেশনে পাঠিয়েছিলেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারে, না হলে কিন্তু... ও আর কিছুই বলল না।
একটু পরেই বুঝতে পারলাম সে বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি আর অপেক্ষা করলাম না, ঘুমিয়ে পড়লাম। কারণ বুঝতে পারছিলাম কাল থেকেই এ বাড়িতে খুন, তার সাথে গুপ্তধন, এমনকি অদ্ভুত সেই ভূতের রহস্য, যে কথাটা জমিদার বাড়ির গুপ্তধনের সাথে অভিশাপের মতো রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে মাথা ঘামাতে হবে। তার আগে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই ঘুমিয়ে পড়লাম। অনেক রাতের দিকে কোনো একটা কারণে ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই দেখতে পেলাম ও ঘরের জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এ সময় হঠাৎ ভায়া জানলার কাছে গেল কেন সেটা তো বুঝতে পারলাম না। আমি উঠে পড়েছি, সে সেটা বোধহয় বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি আমার দিকে সরে এলো। তারপর বলল, গুপ্তধন বোধহয় ওই মৃত ভদ্রলোক খুঁজে বেড়াচ্ছিলেন, অন্য কেউ খুঁজে বেড়াচ্ছে। এসো অজিত, সাবধানে জানালার কাছে এসে দাঁড়াও। আমি ওর কথায় আস্তে আস্তে জানলার একপাশে গিয়ে দাঁড়ালাম। এবারে জানলাগুলো বেশ বড়, প্রায় দরজার আকারেই হবে। জানলার মাঝে মাঝে শক্ত লোহার গারদ দেওয়া। সেই জানলার একপাশে পাল্লার আড়ালে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে কিন্তু প্রথমে কিছুই দেখতে পেলাম না। আসলে আমাদের যে ঘরটা থাকতে দেওয়া হয়েছে সেটা দক্ষিণ দিকে। এবার ঘরের দুটো জানলার মধ্যে একটা জানলা দিয়ে বাড়ির দক্ষিণ দিকটা দেখা যায়, আর পেছনের জানলা দিয়ে দেখা যায় বাড়ির পেছন দিকটা, অর্থাৎ পশ্চিম দিকটা। অন্ধকারে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে না পেলেও চোখ সয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম আমাদের এই জানলা দিয়ে বাড়ির বাইরে যে অংশটা দেখা যাচ্ছে তাতে একটা অন্ধকার ছায়ামূর্তি যেন ঘুরে বেড়াচ্ছে। বাড়ির কোথাও একটা কুয়ো রয়েছে, সে ব্যাপারটা আমরা আগে জানতে পেরেছিলাম। এখন কেমন যেন মনে হলো সে সেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কিছু একটা রয়েছে। বাইরে চাঁদের আলো নেই, বোধহয় অমাবস্যা কিংবা তার কাছাকাছি সময়ে চলে এসেছে। আর তাছাড়া আকাশে যে কালো মেঘ করে রয়েছে তা বিকেল থেকে বুঝতে পেরেছিলাম। এর মধ্যে লোকটাকে দেখা সম্ভব নয়। ভাইয়াকে চাপা স্বরে বললাম, লোকটা কে বুঝতে পারছো? এ বাড়িতে ঠিক কে কে রয়েছে তাই তো এখনো পর্যন্ত জানি না। তাহলে এটা বুঝবো কি করে বলো তো? তুমি যেখানে আমিও সেখানে। এখন চুপ করে দেখো। লোকটা কিন্তু আরো কিছুক্ষণ একটা নির্দিষ্ট জায়গার আশেপাশে ঘুরে বেড়ালো, তারপর হঠাৎ করেই সামনের দিকে চলে গেল। সামনের দিকে দেখতে গেলে দরজা খুলে বাইরে বেরোতে হয়, কিন্তু সেটা করা কি ঠিক হবে আমি এমনটা ভেবে চলেছি, এমন সময় ভায়া ঘরের দরজা আস্তে আস্তে খুলে বাইরে ব্যালকনির কাছে চলে গেল। বোধহয় ব্যালকনি থেকে বাইরে ঝুঁকে দেখার চেষ্টা করছিল। আমি মনে মনে একটু বিপদের আশঙ্কা করলাম, যে ঘুরে বেড়াচ্ছে তার কাছে যদি কোনো অস্ত্র থাকে, আর এত রাতে কেউ এ বাড়ির বাগানে কেন ঘুরে বেড়াবে। কিছু বোঝার আগেই ভায়া ঘরে ফিরে এলো। আর দেখতে পেলাম না, হচ্ছে ঠিক কোথায় গেল বুঝতে পারলাম না। লোকটা এত রাতে ঘুরে বেড়াচ্ছিল কেন? তুমি কখন দেখতে পেলে লোকটাকে? ঘুম আসছিল না বলে জানালার কাছে দাঁড়িয়েছিলাম, একটু পাশে সরে ওই চেয়ারটা নিয়ে বসেই ছিলাম আর কি। হঠাৎ করেই মনে হলো লোকটা সামনের দিক থেকে এলো। আমি অপেক্ষা করলাম সে কি করে দেখার জন্য। লোকটা একবার বাড়ির পেছনের দিকে গেল, আবার সামনের দিকে এলো, কিন্তু কি করছিল সেটাই বুঝতে পারলাম না। তা এ বাড়ির কেউ হতে পারে? হতেও পারে, আবার নাও হতে পারে। কেসটা আস্তে আস্তে জট পাকাতে শুরু করেছে অজিত। কাল সকালে অনন্ত সিংহ রায়ের কাছ থেকে সমস্যাটা জানতে হবে, নাহলে খুব শিগগিরই আরও একটা বিপদ ঘটে যেতে পারে। চলো বাকি রাতটা ঘুমিয়ে নেওয়া যাক। ঘুম আমার আসছিল না, এই সমস্ত কিছুই ভেবে চলেছিলাম। তবে যখন ঘুম আসে তখন কোনো কিছুই বোঝা যায় না, তাই কখন যে চোখ দুটো বন্ধ হয়ে এসেছে তা আমার মনে নেই। চোখ বন্ধ হওয়ার আগে ওর মুখ থেকে চাপা স্বরে একটা কথা শুনতে পেলাম। গুপ্তধনের উপরে যদি কোনো অভিশাপ থাকে তাহলে ওই লোকটার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে কেন? আর গুপ্তধনটাই বা আসলে কি? তার সঙ্গে ওই আয়ুর্বেদের পুঁথির কোনো সম্পর্ক নেই তো? তারপরে আর কিছু মনে নেই। ঘুম ভাঙলো একদম পরদিন সকালে। ঘুম ভাঙতেই দেখি ব্যোমকেশ জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমার ঘুম ভাঙতে দেখে বলল, সুপ্রভাত অজিত, উঠে পড়ো উঠে পড়ো। চলো আমাদের অনন্ত সিংহ রায়ের সঙ্গে একবার দেখা করতে হবে। কাল বিকেলে এসে পৌঁছলাম, এখনো তো কিছুই জানা গেল না। চলো চলো চলো। আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নিলাম। একটু পরেই যখন হরিনাথ আমাদের ঘরে এসে আমাদের চায়ের কথা বলতে এলো, তখন ও তাকে অনন্ত সিংহ রায়ের কথা বলল। হরিনাথ চলে যেতেই ভায়া বলল, মনে রেখো অজিত, কোনোভাবেই কাল রাতে আমরা যা যা দেখতে পেয়েছি সেটা কিন্তু জমিদার বাবুর সামনে ভুল করেও বলে বসো না। আমি ওর কথা একটু হাসলাম। মাঝে মাঝে আমি এমনি মুখ ফসকে কিছু কথা বলে ফেলি। আসলে ঠিক বুঝতে পারি না কোন কথাটা ও লুকিয়ে রাখতে চায় আর কোনটা বলতে চায়।
তবে আমি ভেবে রাখলাম আমি একদম চুপ করে সমস্ত কিছু শুনব। যখন ও কিছু বলতে বলবে তখনই বলবো। একটু পরেই হরিনাথ এসে বলল, বাবুরা, আপনাদের চা দেওয়া হয়েছে জমিদার বাবুর ঘরে, সেখানেই চলে যান। জমিদার বাবুর সাথে কথাও হয়ে যাবে। আপনারা জমিদার বাড়ি দেখতে এসেছেন কলকাতা থেকে, তাই না? হ্যাঁ, আসলে শুনেছি অনন্তবাবুর ঠাকুরদার সময় তারা আয়ুর্বেদ নিয়ে কোনো একটা চিকিৎসা করতেন। তা সেই ব্যাপারে কিছু জানার জন্যই আমরা কলকাতা থেকে এসেছি আর কি। আসলে আয়ুর্বেদ সম্পর্কে আমাদের কৌতূহল রয়েছে। সেসব কি আর এখন পাবেন বাবুরা? জমিদার বাবু তো ওসব নিয়ে মাথা ঘামান না। সেসব কবে কোথায় চলে গেছে। হরিনাথের গলায় স্পষ্ট হতাশা ঝরে পড়ল। ও বলল, আসার পথে শুনেছিলাম তোমাদের এই বাড়িতে নাকি কোথায় গুপ্তধন রয়েছে। সে ব্যাপারে তুমি কিছু জানো না? গুপ্তধনের ব্যাপার আপনি কি করে জানলেন বাবু? গুপ্তধন আছে সে কথা তো আমরাও শুনেছি, কিন্তু সে কি আর আছে? ওসব কবেই গেছে। আমার তো ওসব বিশ্বাস হয় না। আসুন বাবুরা। হরিনাথের সাথে আমরা ঘর থেকে বেরিয়ে ব্যালকনি পেরিয়ে তারপর সিঁড়ি দিয়ে নেমে গেলাম। দোতলায় অনন্তবাবুর ঘর। দোতলাতে অনন্তবাবুর ঘরে এসে ঢুকতেই দেখলাম তিনি বিছানার ওপরে বসে রয়েছে। তার সামনে একটা ছোট্ট টেবিলের ওপরে চায়ের কাপ রাখা। আমাদের জন্য দুটো চেয়ার সাজানো রয়েছে। আমরা নমস্কার করে ঘরে গিয়ে বসতেই হরিনাথ চলে গেল। জমিদার বাবু ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুনের ব্যাপারটা আশা করি আপনি এর মধ্যেই শুনেছেন। গোটা গ্রামেই তো ব্যাপারটা ছড়িয়ে গেছে। আপনারা শুনে থাকবেন না সেটা তো আর হয় না। অল্প স্বল্প যে শুনিনি সে কথা বলবো না, তবে গোটা ব্যাপারটা আপনার কাছ থেকে আরো ভালোভাবে শুনতে পারলে আমার কাজ করতে সুবিধা হয় আর কি। আসলে আপনি কি কারণে আমাদের ডেকেছেন সেটা যদি একটু খুলে বলেন। মানে শুধু খুনের ব্যাপারে তো মনে হয় না। আর তাছাড়া শুধু খুনের ব্যাপার নয়, আপনাকে আরও আগেই আমি বাড়িতে ডাকতাম, তবে সে সুযোগ হয়ে ওঠেনি। তার মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেল যে আর অপেক্ষা করলাম না। আর আমাদের বাড়িতে কাল একটা অনুষ্ঠান রয়েছে, আমার নাতির অন্নপ্রাশন। তা আমাদের পরিবারে অন্নপ্রাশন একটু ঘটা করেই হয়, বুঝলেন। আপনি বাইরে বেরোলেই বুঝতে পারবেন সামনের ফাঁকা জমির উপর তার প্রস্তুতি চলছে। বাড়িতে লোকজনও আসবে, তবে তার আগেই আপনাকে এই সমস্ত ব্যাপারটা খুলে বলে রাখি। ও আর আমি চুপ করে বসে অপেক্ষা করতে লাগলাম। জমিদার বাবু চায়ের কাপে একবার চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বললেন, একেবারে প্রথম থেকেই শুরু করি ব্যাপারটা। আমার পূর্বপুরুষেরা যেমন জমিদার ছিলেন, তার পাশাপাশি আয়ুর্বেদ চর্চাও করতেন। তবে আমার ঠাকুরদার সময় পর্যন্তই সে চর্চা অব্যাহত ছিল। আমার বাবা এই সমস্ত বিষয়ে খুব একটা আগ্রহ দেখাতেন না, জমিদারি নিয়েই ছিলেন। আর আমার সময় তো জমিদারিও এখন আর খুব বেশি নেই। যা জমি জমা রয়েছে তাতে যা চাষ হয়, আর কিছু জমির খাজনা থেকে আমাদের যা অর্থ লাভ হয় তাতেই চলে যায়। বাবার রেখে যাওয়া সম্পত্তি, অর্থ, সমস্ত কিছুই যা রয়েছে তাতে আমার ছেলের পায়ের ওপর পা তুলে বসে খেলে সে অর্থ শেষ হবে না। তবে আমার ছেলে কিন্তু তেমনটা নয়। সে নিজের কাজ ভালোভাবে বোঝে। জমি জমা, খাজনা, চাষবাস সবকিছুই সে একা হাতেই সামলায়। বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে এ বাড়িতে কোথাও নাকি আমার ঠাকুরদার রেখে যাওয়া একটা পুঁথি রয়েছে। সেই পুঁথিতে আয়ুর্বেদ সম্পর্কে এমন কিছু লেখা রয়েছে যা হয়তো আয়ুর্বেদ চিকিৎসায় বেশ কাজে লাগতে পারে। আয়ুর্বেদ নিয়ে আমি তেমন একটা না জানলেও এটুকু বলতে পারি, আয়ুর্বেদ চিকিৎসায় গাছ গাছড়া দিয়ে অনেক রোগ উপশম করা যায়, যা এখনকার দিনের ওষুধে খুব একটা কাজ হয় না। তবে সেই পুঁথি সম্পর্কে আমি কখনোই আগ্রহ দেখাইনি, কারণ আগেই বলেছি এসব সম্পর্কে আমার কৌতূহল খুব একটা নেই। আমাদের এ বাড়িতে কোথায় একটা গুপ্তধন রয়েছে বলে একটা গুজব হয়তো আপনার কানেও এসেছে, আর যদি না এসে থাকে তাহলে আমি ব্যাপারটা বলে রাখি। বাবা মারা যাওয়ার সময় বেশ কিছু সোনা দানা আর টাকা পয়সা কোথাও একটা লুকিয়ে রেখে গিয়েছিলেন। বাবার মৃত্যুটা হয়েছিল হঠাৎ করে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়া অবস্থায় তিনি মারা যান। হঠাৎ একদিন দেখা যায় তিনি তার ঘরে বিছানার উপর মৃত অবস্থায় পড়ে আছেন। কোনো কিছু বলে যাওয়ার সুযোগ সেভাবে পাননি। বাবা চলে যাওয়ার পরে আমাদেরই দূরসম্পর্কের এক আত্মীয় এখানে এসে উপস্থিত হয়। আসলে সে আমার দূরসম্পর্কের এক কাকার ছেলে হবে।
বাবা বেঁচে থাকার সময় সে মাঝে মাঝে এখানে আসতো। আয়ুর্বেদ নিয়ে সেও নাকি কাজকর্ম করে চলেছে। তাই ঠাকুরদা রেখে যাওয়া সেই পুঁথিটা সে একবার দেখতে চেয়েছিল, কিন্তু সেটা তো আমাদের কাছে নেই, আমরা দেবো কি করে? যদি খুঁজে পেতাম তাহলে হয়তো ওটা ওর হাতে তুলে দিতাম। এমন একটা অমূল্য জিনিস আমাদের কাছে, তার দাম না থাকলেও তার কাছে তো রয়েছে। কিন্তু সত্যি বলতে ব্যোমকেশবাবু, তা আমরা কখনো চোখেও দেখিনি। সে কিন্তু আমাদের কথা বিশ্বাস করে এবং বলেছিল যদি কখনো সেটা খুঁজে পাই তাহলে তাকে ফিরিয়ে দিই যেন। আসলে ঠাকুরদা নাকি ওটা তাকেই দিতে চেয়েছিল। সমস্ত ব্যাপারটাই একরকম চাপা দেওয়াল ছিল। কিন্তু মাস দুয়েক আগে শহর থেকে একজন আমার বাড়িতে এসে উপস্থিত হয়। সে বলেছিল তাকে নাকি আমার সেই দূর সম্পর্কের কাকার ছেলের ছেলে, অর্থাৎ আমার ভাইপো হবে সম্পর্কে, সে পাঠিয়েছে। সে যে সমস্ত পরিচয় দেয় এবং ঠিকানা বলে তার সমস্ত সঠিক। তাই তার উপর আমার প্রথমে সন্দেহ একটু হলেও পরে তাকে আমি বাড়িতে থাকতে দিই। সে আসলে এখানে সেই পুঁথিটা খুঁজতে এসেছিল, আমার তাতে আপত্তি ছিল না। কিন্তু আমার ছেলে কিংবা পুত্রবধূ কেউই তাকে এখানে রাখতে রাজি ছিল না। একরকম সে আমার কথাতেই এখানে ছিল। সপ্তাহখানিক আগে কিংবা তার একটু বেশি হবে, একদিন রাতে তার হঠাৎ করেই মৃত্যু হয়ে যায়। তাকে আমাদের বাড়ির পেছনের দিকে ওই কুয়োটার কাছে মরে পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। সেই নিয়ে বাড়িতে পুলিশও এসেছিল। সমস্ত কিছুই খোঁজখবর করে দেখে কিছু সন্দেহ করার মতো না পেয়ে পুলিশ চলে যায়। সেই পুলিশ অফিসারের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই। সেই আমায় আপনার কথা বলেছিল। তখন আমিও বলি যে আমি গুপ্তধনের ব্যাপারে আপনার সাহায্য চাইব ভেবেছি। তখন তার সাহায্যেই আমি আপনার ঠিকানাটা জোগাড় করতে পারি এবং আপনাকে এখানে ডেকে নিয়ে আসি। এখন আমি চাইছি আমার বাড়িতে থাকতে আসা ওই দিবাকর নামের ছেলেটির মৃত্যু কিভাবে হলো সেই রহস্যটা আপনি সন্ধান করুন। আর তার সাথে যদি সম্ভব হয় আমাদের বাড়ির সেই অমূল্য পুঁথি এবং গুপ্তধনের ব্যাপারটা আপনি একটু তল্লাশ করে দেখুন। যদি কিছু থেকেই থাকে, তা যদি কোথাও চাপা পড়ে থাকে তাহলে তো তা নষ্ট হবে। শুধু শুধু নষ্ট হওয়ার চেয়ে আমরা যদি তা খুঁজে পেয়ে যাই সেটা ভালো নয় কি? ও এক মনে কথাগুলো শুনে চলেছিল। তারপরে বলল, দিবাকরবাবু আপনার বাড়িতে প্রায় মাস দুয়েক একজন ছিলেন, এর মধ্যে কি তিনি কিছু খুঁজে পেয়েছিলেন? আমার বাবা ছিলেন একজন খামখেয়ালি ধরনের মানুষ। তিনি তার জীবনের অনেক কিছুই একটা লাল রঙের খাতায় লিখে রেখে গিয়েছিলেন, কিন্তু সেই লাল রঙের খাতাটাও আমরা কোথাও খুঁজে পাইনি। দিবাকর বোধহয় ওই লাল রঙের খাতাটা খুঁজে পেয়েছিল, কারণ সে আমায় একদিন বলেছিল ওই অমূল্য পুঁথি বোধহয় সে উদ্ধার করতে পারবে, তবে তার একটু সময় লাগবে। এ বিষয়ে সে আপনাকে কিছু বলেছিল যেটা থেকে মনে হয় যে সে এমন কিছু একটা সূত্র খুঁজে পেয়েছিল যেটা দিয়ে ওই পুঁথিটা উদ্ধার করা যায়? দিবাকরের মনে হয়েছিল এই বাড়িতে কেউ একজন আছেন যে দিবাকরের ওপরে নজর রেখে চলেছেন। তাই দিবাকর কোনো কিছু আমায় খুলে বলতে চায়নি। সে বলেছিল সবটা খুঁজে পেয়ে গেলে তারপর সে আমায় জানাবে। এ বাড়িতে বাইরের কেউ কি রয়েছে দিবাকর ছাড়া? মানে আপনার ছেলে, পুত্রবধূ এবং তাদের সন্তান তো আপনার নিজেদের লোক, তাছাড়া বাইরের কেউ? হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার একজন খাজাঞ্চি বাবু রয়েছেন, যিনি এই সমস্ত হিসেবপত্র দেখেন। এমনকি তার পরিবারও এখানেই থাকে। তাছাড়া আমার দূরসম্পর্কের কিছু আত্মীয় এখানে থাকে। বুঝতেই পারছেন ব্যোমকেশবাবু, তারা এখানে থাকতে এসে এখানেই থেকে গেছে। আমি আবার তাদের তাড়িয়ে দিতে ঠিক পারি না। তবে আমার ছেলে এই সমস্ত ব্যাপার পছন্দ না করলেও আমার মুখের ওপর কিছুই বলতে পারে না। তার মানে সন্দেহ করার মতন অনেক লোকই রয়েছে। তারা সবাই আপনার গুপ্তধন এবং ওই পুঁথির কথা নিশ্চয়ই জানতো, আর এটাও জানতো যে দিবাকরবাবু ওটাই খুঁজতে এসেছেন। হ্যাঁ ব্যোমকেশবাবু, তবে তাদের মধ্যে এই কাজটা কে করতে পারে সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই দিবাকরবাবু কোথায় থাকতেন? বলেছিল কলকাতায় পার্ক স্ট্রিটের কাছে এক জায়গায় থাকে। তার আয়ুর্বেদের একটা ডাক্তারখানা মতো রয়েছে, সেখানেই সে কাজ করে। কলকাতায় কোনোভাবে আমার দূরসম্পর্কে সেই ভাইপো এসেছিল, তখনই তার কাছ থেকে এই সমস্ত কিছু জানতে পেরেছে। ও চুপ করে কি যেন চিন্তা করল, তারপর বলল, আপনার বাবার ঘর নিশ্চয়ই আলাদা, আর সেখানে তার কাগজপত্র যদি কিছু থেকে থাকে সেগুলো পাওয়া যাবে আর কি। হ্যাঁ ব্যোমকেশবাবু, সমস্ত কিছুই পেয়ে যাবেন। আপনি হরিনাথকে বললে সে আপনাকে সবকিছুই দেখিয়ে দেবে।
ঠিক আছে অনন্তবাবু, আমি তাহলে ওই লাল ডায়েরিটার পুঁথির ব্যাপারটা খোঁজ করার চেষ্টা করছি। হুম। আর এর মধ্যে আমায় কয়েকটা কাজও করতে হবে, তবে সেগুলো সময় হলেই আর কি করব। আপনার ছেলের সঙ্গে একবার কথা বললে ভালো হতো। তাছাড়া বাড়ির সবার সঙ্গে আলাদা করে কথা বলতে হবে, সে ব্যাপারটা না হয় আমি পরে দেখছি। এখন আপনি একটু হরিনাথকে আমার ঘরে পাঠিয়ে দিন। কথাটা বলে জমিদার বাবুকে নমস্কার করে আমি আর ভায়া সেখান থেকে বেরিয়ে এলাম। ওকে বললাম, তুমি ওই লাল ডায়েরিটা খুঁজে বার করবে কি করে? আর পুঁথির ব্যাপারে কোনো কিছু সূত্র কি তুমি খুঁজে বার করতে পেরেছো? না অজিত, এখনো পারিনি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা খুঁজে বার করতে পারবো না। খোলা রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তাহলে কোনো না কোনো একটা সূত্র আমাদের ঠিক মিলবে। আমরা কথা বলতে বলতে নিজেদের ঘরে চলে এলাম। ও একটু পরে কোথায় যেন বেরিয়ে পড়ল। আমি এই ঘরে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, তাহলে ওই দিবাকর বাবুর খুনটা করলো কি? আসলেই কি তিনি আয়ুর্বেদের ডাক্তার আর সে কারণেই তো বাড়িতে এসেছে? যদি সেটাই হয় তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে কাল রাতে আমরা কাকে দেখতে পেলাম ওই বাড়ির পেছনের দিকে? এই সমস্ত ভাবতে ভাবতে ওর ডাক শুনে বাইরে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলাম সে বাড়ির বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর হাত নাড়িয়ে আমায় নিচে ডাকছে আর বলছে, একবার নিচে এসো অজিত, একটা জিনিস দেখাবো। আমি একটু অবাক আর একটু কৌতূহলী হলাম, কারণ মাথার মধ্যে কেসের ব্যাপারটাই ঘুরছিল। তবুও সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমি নিচের দিকে নামতে লাগলাম। ভায়া ঠিক কি দেখাতে চাইছে আমায়? অজিত, আচ্ছা তোমার কি মনে হয় ওই দিবাকর বাবুকে কে ফোন করেছে? আমার মনে হয় ওই দিবাকর বাবু যে আসলে পুঁথিটার ব্যাপারে জানতে পেরেছিলেন, সেটা হয়তো তিনি কাউকে জানিয়েছিলেন, আর সেই কারণেই তাকে ওভাবে খুন হতে হয়। কিন্তু অনন্ত সিংহ রায় নিজেই বলেছেন তিনি দিবাকরের কাছ থেকে পুঁথির ব্যাপারে কিছুই জানতে পারেননি। শুধু দিবাকর বাবু তাকে বলেছিলেন তিনি বোধহয় ওই পুঁথিটার সন্ধান পেয়েছেন। এটাও তো হতে পারে ব্যোমকেশ, আমরা শুধু শুধু ভাবছি যে পুঁথিটার ব্যাপারে দিবাকর বাবু খুন হয়েছেন। খুনটা তো অন্য কোনো কারণেও হতে পারে। অবশ্যই হতে পারে অজিত, কিন্তু তুমি আমায় একটা ধারণা দাও, যে কারণে দিবাকর বাবুর খুন ওই পুঁথি কিংবা এবারের গুপ্তধনের সম্পর্ক ছাড়া হতে পারে। এই কথায় আমি কিছুই বলতে পারলাম না। ব্যোমকেশ যে কি ভেবে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু মোটিভটা তো আমাদের আগে খুঁজে বের করা প্রয়োজন। একটা কারণ তো খুঁজে বার করতে হবে। ব্যোমকেশ কিন্তু আর কিছু বলল না, তার বদলে নিজের খাতাটা খুলে নিয়ে তাতে কিছু যেন লিখে রাখতে শুরু করলো। আমি যখন তাকে বললাম, ব্যোমকেশ তুমি বরং তাহলে তোমার কাজ করো, আমি বরং বাইরে থেকে একবার ঘুরে আসি, বুঝলে? ব্যোমকেশ কথার উত্তর না দিয়ে ইশারায় আমায় তাই করতে বলল। তাই আমিও বাইরে বেরিয়ে এলাম। সেখানে আর অপেক্ষা করলাম না, কারণ এই কেস, মৃত্যু, পুঁথি এই সমস্ত কিছু ভালো লাগে, কিন্তু ব্যাপারটা একঘেয়ের মতো হয়ে যাচ্ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। তাই আমি বাইরে এসে ব্যালকনির কাছে দাঁড়ালাম। বাইরে বেরিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাব, হঠাৎ করে মনে হলো সিঁড়ির কাছে কেউ যেন এতক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সে হঠাৎ নিচের দিকে নেমে গেল। ব্যাপারটা দেখে একটু চমকে উঠলাম। তাহলে কি কেউ আমাদের কথাবার্তা শোনার চেষ্টা করছিল? কিন্তু আমাদের কথাবার্তা শোনার চেষ্টা এই বাড়িতে কে করবে? তাহলে কি এমন কেউ আছে যার সাথে অপরাধের কোনো একটা সম্পর্ক রয়েছে? আমি তাড়াতাড়ি ব্যালকনি ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে তখন আর কাউকেই দেখতে পেলাম না। যে এসেছিল সে বোধহয় নিচে নেমে গেছে। ব্যালকনি ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম, করার মতো কিছুই নেই। বারবার মনে হচ্ছিল ব্যোমকেশকে গিয়ে ব্যাপারটা জানায়। তারপর ভাবছিলাম শুধু শুধু তাকে এটা বললে সে হয়তো আবার চিন্তা করবে। দোনামোনা করতে করতে একসময় গিয়ে ব্যোমকেশকে কথাটা বললাম, কিন্তু সে যেন হেসেই উড়িয়ে দিল। বলল, এবাড়ির কেউ যে ওই অপরাধের সঙ্গে যুক্ত সে ব্যাপারে আমি জানি, হ্যাঁ, তাই আমাদের উপর যে কেউ নজর রাখার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। যদি ওটা না হতো তাহলে বরং অবাক হতাম। কিন্তু কে করছে সেটা এখন জানা যাবে না, যে সেটা জানতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। তার আগে পর্যন্ত এটা বাড়ির কাউকে বলো না।
আমি কি করছি, কোথায় আছি, কিংবা কোন পথে তদন্ত করছি, এসব কিছুই এখন গোপন রাখতে হবে। আসলে এই বাড়িতে আমাদের প্রতিদ্বন্দ্বী যে কে সেটাই বোঝা যাচ্ছে না। তুমি ঠিক কাকে সন্দেহ করছো বলো তো? এই মুহূর্তে বাড়ির প্রায় সকলকেই সন্দেহ করা যায়। সবার কাছে এই সময় মোটিভ সব কিছুই রয়েছে, তাই সন্দেহের বাইরে আমি কাউকেই রাখতে পারছি না। সে কি? কিন্তু অনন্ত সিংহ রায় যে আমাদের চিঠি লিখে এখানে ডেকে পাঠিয়েছেন, তাকে সন্দেহ করার কারণটা কি? প্রধান লক্ষ্য কিন্তু পুঁথিটা উদ্ধার করা, তারপর দিবাকরবাবুর মৃত্যুর রহস্য সমাধান করা। তাই অনন্ত সিংহের উদ্দেশ্য থাকতেই পারে। ব্যোমকেশের কথায় আমার কেমন যেন সন্দেহ হল। কথাটা ব্যোমকেশ মিথ্যে বলেনি। এর আগেও আমরা অনেকবার এমন কিছু ব্যাপার দেখেছি যেখানে যে আমাদের কাছে কেস নিয়ে এসেছে সেই আসলে প্রধান অপরাধী। তবে এক্ষেত্রে দিবাকর বাবুর খুনটা যে অনন্ত সিংহ রায় করতে যাবে সেটা কিন্তু আমার অন্তত মনে হচ্ছিল না। এর প্রধান কারণ হলো দিবাকর বাবুকে তো অনন্তবাবু নিজেই থাকতে দিয়েছিলেন। এমনকি তার থাকার ব্যাপারটা অনন্তবাবুর ছেলে এবং তার স্ত্রী কারোরই তেমন একটা পছন্দসই হয়। ব্যোমকেশ কিছুই বলল না, নিজের মনে কি যেন লিখে যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এখন তাকে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই আমিও আর সময় নষ্ট না করে ঘরে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। নিচের দিকে তাকিয়ে সেই পরিত্যক্ত পুরনো কুয়োটা দেখা যায়। অনন্ত সিংহ রায়ের বাড়িতে আমাদের যে ঠিক কতদিন থাকতে হবে তা আমরা বুঝতে পারছিলাম না। এখানে আসার আগেই কেসের ব্যাপারে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। তাছাড়া এখানে ঢুকে রাতের বেলা নিজেদের ঘরের জানলা থেকে সেই লোকটাকে, যে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, তাকে দেখা গেছে। এছাড়া অনন্তবাবুর কাছ থেকে অনেক কিছুই জানা গেছে। তবে এই সব কিছুর মধ্যে একটা সমস্যা রয়েছে। সেটা হলো সেই লাল রঙের ডায়েরি কিংবা পুঁথিটা খুঁজে বার করার কোনো সূত্র এখনও ব্যোমকেশ কিন্তু খুঁজে বার করতে পারেনি। আর যদি সেটা সামনে খোলামেলাভাবে থাকতো তাহলে তো আশা করি অন্য কেউ খুঁজে বার করতে পারত। আর দিবাকর বাবু ঠিক কতটা পর্যন্ত বুঝে গিয়েছিলেন সেটা এখনো জানা যায়নি। ব্যোমকেশ কিন্তু কিছু একটা ভেবে কাজ করে চলেছিল। তাই আমি যখন তাকে বললাম, কি করা যায় বলো তো ব্যোমকেশ, এবার তুমি তদন্তটাকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনন্ত সিংহ রায়ের বাবার ঘরটা প্রথমে দেখতে হবে। দেখো, আর যেভাবেই হোক না কেন এই পুঁথি আসলে বাড়ির পারিবারিক সম্পত্তি, তাই অনন্ত সিংহ রায়ের থেকে সেই পুঁথির কথা বেশি জানবে তার ঠাকুরদা কিংবা তার বাবা। ওখান থেকেই আমাদের কিন্তু শুরু করতে হবে। তারপর না হয় অন্য যে পথে কেসটা এগোবে সেভাবে দেখব। তবে একটা কথা বলতে পারি অজিত। আমি ব্যোমকেশের কথা শুনে একটু অবাক হয়ে তার দিকে তাকাতেই ব্যোমকেশ বলল, কেসটা কিন্তু বড় সহজ হবে না। এ ব্যাপারে আমার সামান্য খটকা রয়েছে, আর সেগুলো যদি সত্যি হয় তাহলে এই কেসটা বড্ড ভোগাবে অজিত। ব্যোমকেশ শেষের কথাগুলো যেন নিজের মনের স্বভাবতত্ত্বের মতো বলছিল। একটু পরেই দরজার কাছে এসে দাঁড়ালো হরিনাথ। হরিনাথ আমাদের ঘরে আসলে ব্যোমকেশ তার সাথে বেরিয়ে পড়ল, আমায় ঘরে থাকতে বলে গেল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ নিশ্চিন্তে একা একাই কাজটা করতে চায়, তাই আমিও নিজের মতো ব্যালকনির সামনেই দাঁড়িয়ে রইলাম। বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় সত্যিই বেশ লোকজন রয়েছে। বাড়িতে যে একটা উৎসব হবে তা বোঝা যাচ্ছিল। সবাই নিজের কাজে ব্যস্ত। বাইরের লোক কারা আর ভেতরের লোকই বা কারা সেসব এখন চেনা সম্ভব নয়। জমিদার বাড়ির বাইরের বড় গেট খুলে দেওয়া হয়েছে, সবাই যে যার কাজে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল। কাল রাতে যে লোকটাকে আমরা বাগানে ঘোরাঘুরি করতে দেখেছিলাম সে লোকটিও কুয়োর ওখানেই ঘোরাঘুরি করছিল। ওই বাগানের কাছেই দিবাকর বাবুর মৃতদেহ তো পাওয়া গিয়েছিল। তাহলে কি ওই কুয়োটার মধ্যে কিছু আছে? ব্যাপারটা মনে হতেই আমাদের ঘরের জানলার কাছে চলে গেলাম। তারপর নিচের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার ধারণাটাই সঠিক। ব্যোমকেশ ফিরে এলো একদম দুপুরে খাওয়ার সময়। তার মুখে চিন্তার গভীর ভাঁজ পড়েছে। তাই দেখে বললাম, কিছু কি জানতে পারলে? অনন্ত সিংহ রায়ের বাবার কাগজপত্র দেখে কিন্তু তেমন কিছু বোঝা গেল না, তবে একটা নতুন কথা জানতে পেরেছি। দিবাকর বাবুর থাকার জন্য একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল। সেই ঘরটা একতলার কোণার দিকে। এ বাড়িতে অনন্ত সিংহবাবুর ঘর দোতলায়, তার ছেলে পুত্রবধূর ঘরও দোতলায়, এমনকি সেই খাজাঞ্চি বাবুর ঘরও দোতলায়।
একতলায় শুধু তাদের ঘর রয়েছে যাদের অনন্তবাবু থাকতে দিয়েছেন, তার সঙ্গে দিবাকরবাবুর ঘরও রয়েছে একতলায়। 3 তলার ঘরগুলোতে কিন্তু কেউ থাকে না, একমাত্র আমাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। এমনকি কেউ এখানে বেড়াতে এলে তাকে 3 তলার ঘরে থাকতে দেওয়া হয়। কিন্তু তাহলে তো দিবাকর বাবুকেও 3 তলার ঘরে থাকতে দেওয়ার কথা। তিনি ইচ্ছে করেই একতলার ঘরটা বেছে নিয়েছিলেন তার কাজের সুবিধার জন্য, আর অনন্তবাবুর বাবার ঘর দোতলায় একদম কোণার দিকে, অর্থাৎ আমাদের ঘরের ঠিক নিচে। বোমকেশ এই কথাগুলো বলল ঠিকই, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল সে আরও কিছু একটা ভেবে চলেছে, তবে সেটা আমায় বলতে চাইল না। বোমকেশ ঘরে এসে ব্যাগ থেকে তার ডায়েরিটা বার করে কিছু যেন একটা লিখতে শুরু করলো। বেশ কিছুক্ষণ লেখার পরে আমায় বলল, একটা মূল্যবান জিনিস লুকিয়ে রাখার সঠিক জায়গা কোথায় বলো তো? এ বাড়িতেই কোথাও সেটা রয়েছে। আমি যদি সেটা লুকাতাম তাহলে তো কোনো একটা ঘরের সিন্ধু কিংবা অন্য কিছুর মধ্যে সেটা লুকিয়ে রাখতাম। লুকিয়ে রাখা জিনিস এমন কোথাও থাকবে যেটা কেউ খুঁজে বের করতে না পারে। অনন্তবাবুর বাবা কিন্তু সেটা খোঁজার জন্য কোনো সূত্র রেখে যাননি। সে রেখে গেলে সেটা অনন্তবাবু কোনো না কোনোভাবে জানতেন। তার মানে তিনি এমন কোথাও সেটা রেখে গেছেন যেটা সকলের চোখের সামনেই রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দিবাকরবাবু বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তাহলে একটা কাজ করা যাক, দিবাকর বাবুর ঘরটা একবার খুঁজে দেখো ভালো করে, সেখান থেকে যদি কিছু পাওয়া যায়। সেটাই ভেবেছি অজিত। এখন তার আগে একবার বোমকেশ আরও কিছু বলার আগেই আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন অনন্তবাবুর ছেলে। ব্যোমকেশবাবু, আপনি আমায় ডেকেছেন? বাবা বললেন। হ্যাঁ, আসুন আসুন জয়ন্তবাবু। আসলে আপনাদের বাড়ির কয়েকটা জিনিসপত্র নিয়ে কথা বলছিলাম, তখনই জানতে পারলাম আপনাদের বাড়িতে কোথাও একটা অমূল্য পুঁথি আর কিছু দামি জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছে। তো সে ব্যাপারে আপনি কিছু জানেন? জয়ন্তবাবু ঘরে ঢুকে সামনের চেয়ারটায় বসলেন, তারপর বললেন, না ব্যোমকেশবাবু, বাবা যতটা জানেন আমিও ততটাই জানি, তবে সেগুলো কোথায় আছে তা আমি জানি না। আপনাদের বাড়িতে এক ভদ্রলোক থাকতে এসেছিলেন দিবাকর নামে, তাকে আপনার কেমন মানুষ বলে মনে হয়েছিল? ভদ্রলোককে দেখেই আমার খুব একটা ভালো লাগেনি। তার চোখের দৃষ্টিটাই কেমন যেন। তবে বাবা বললেন তাকে নাকি আমাদেরই কোনো দুঃসম্পর্কের আত্মীয় পাঠিয়েছেন, তাই আমি আর আপত্তি করিনি। কিন্তু সত্যি বলতে তার এই বাড়িতে থাকাটা আমার কিংবা আমার স্ত্রীর কারোরই পছন্দের ছিল না। এছাড়া অন্য কোনো কারণ ছিল? মানে চোখের দৃষ্টির জন্য কাউকে খারাপ বলাটা তো আর যুক্তিসঙ্গত হতে পারে না। তিনি সবসময় ওই গুপ্তধনের ব্যাপারে আর ওই আয়ুর্বেদের পুঁথির ব্যাপারে কথা বলতেন, আর গুপ্তধনের কথা উঠলেই তার চোখ কেমন যেন জ্বলে উঠত। ব্যোমকেশবাবু, যে মানুষ আয়ুর্বেদ নিয়ে চর্চা করে, মানুষের রোগ ভালো করার চিকিৎসা করে, সে মানুষের চোখে এমন লোভ থাকবে কেন? আপনি তার ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেননি? তিনি সত্যি কথা বলছেন কিনা, তাছাড়া আপনার সেই দুঃসম্পর্কের আত্মীয় সত্যি তাকে পাঠিয়েছে কিনা? বাবা চাননি, আমি তাই আর সে ব্যাপারটা নিয়ে কিছু করিনি। আমাদের খাজাঞ্চিবাবু সে ব্যাপারে খোঁজ নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে লোকটা সত্যি কথা বলছে, তাই আর সে ব্যাপারে কিছুই মাথা ঘামায়নি। আপনাদের খাজাঞ্চিবাবুকে তো দেখতে পেলাম না, তিনি কোথায় আছেন? তিনি আজ বিকেলেই ফিরে আসবেন। একটা কাজে গ্রামের বাইরে গিয়েছেন পরশু সকালে। আচ্ছা, সেই গুপ্তধন আর ওই আয়ুর্বেদের পুঁথিটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আপনি কি করবেন? পারিবারিকভাবে সে সম্পত্তি তো আপনারও প্রাপ্য। ও সমস্ত কিছুই এখন বাবার। বাবা যা ভালো বুঝবেন তাই করবেন। তবে যদি সে সমস্ত আমি খুঁজে পাই, তাহলে প্রথমেই বাড়িটা নতুন করে তৈরি করাবো, আর বাকি যা টাকা পয়সা থাকবে তাতে আমাদের ব্যবসার কাজে লাগাবো। আপনি হয়তো জানেন আমাদের চাষবাস ছাড়াও আরও একটা ব্যবসা রয়েছে, একটা তেল কল রয়েছে, তবে সেটা বাবা দেখাশোনা করেন না, তার সমস্তটাই আমি এবং খাজাঞ্চিবাবু দেখাশোনাটা করি। আসলে ব্যবসাটা শুরু করার সময় বাবার ইচ্ছে ছিল না, আর ওই আয়ুর্বেদের পুঁথিটা এমন কারো হাতে তুলে দেব যার সত্যি ওটা প্রয়োজন। কিন্তু সত্যি বলছি ব্যোমকেশবাবু, দিবাকরবাবুকে দেখে মনে হয়নি তার ওটা প্রয়োজন। তাকে দেখে আদৌ কোনো
আয়ুর্বেদের ডাক্তার বলেই আমার মনে হয়নি। এরপর ব্যোমকেশ আরও দু একটা কথাবার্তার পরে ভদ্রলোককে বিদায় জানালো। জয়ন্তবাবু চলে যেতেই ব্যোমকেশ আবার তার ডায়েরিটা নিয়ে পড়ল। একসময় বলল, খাজাঞ্চিবাবু দিবাকরবাবুর ব্যাপারে খোঁজখবর নিয়েছিলেন। ঠিক কী খোঁজখবর নিয়েছিলেন সেটা দেখা দরকার। আর জয়ন্তবাবুর তেলকলের ব্যবসাটাও একটু দেখতে হবে। আমাদের তদন্তের মোড় কিন্তু ঘুরে যাচ্ছে ব্যোমকেশ। আমরা গুপ্তধন উদ্ধার করছিলাম, তার মধ্যে তুমি আবার এসব খাজাঞ্চিবাবু, তেলকলের ব্যবসা এসব আবার নিয়ে এলে কেন? মোটিভ অজিত, মোটিভ। যে কোনো কাজের পেছনে একটা মোটিভ থাকে। আমি সেই মোটিভটাই খুঁজে বার করার চেষ্টা করছি। দিবাকরবাবু না হয় সেই গুপ্তধনের পুঁথিটা উদ্ধার করার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে কেউ খুন করতে গেল কেন? ব্যোমকেশের কথায় আমি চুপ করে রইলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। ব্যোমকেশ ব্যালকনির কাছে দাঁড়িয়ে বাইরের কাজকর্ম দেখতে লাগলো। সারা বাড়িতেই লোকজনের কোলাহল। এই সমস্ত কিছুর মধ্যে তদন্ত বোধহয় ঠিকভাবে চালানো যায় না। একটু পরেই ব্যোমকেশ দেখলাম বাইরে সিঁড়ির দিকে তাকিয়ে কাকে দেখে যেন হাসল। তারপরে এগিয়ে গিয়ে বলল, আরে নমস্কার চক্রবর্তীবাবু, এই আপনার সঙ্গে দেখা করার জন্য সেই সকাল থেকে হন্যে হয়ে পড়ে আছি। আমি দরজা দিয়ে বেরিয়ে যাকে দেখতে পেলাম তার পরনে একটা ধুতি, গায়ের ওপর একটা হালকা জামা, হাতে একটা মোটা খাতা, চোখে চশমা, মাথার চুল সাদা পাকা মেশান। সেও ব্যোমকেশের মতো হেসে নমস্কার করে বলল, আরে ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু নমস্কার নমস্কার। তা আমার ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন শুনলাম। এই আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? হ্যাঁ, কিন্তু এ বাড়িতে হঠাৎ করে গোয়েন্দার আগমন কেন ঘটলো বলুন তো? খাজাঞ্চি বাবুর কথায় আমি চমকে উঠলেও ব্যোমকেশ কিন্তু দেখলাম স্বাভাবিকভাবেই বলল, আপনার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই দেখছি। যখন ধরেই ফেলেছেন তাহলে আসল কথাটাই বলি। এ বাড়িতে দিবাকর নামের যে লোকটি খুন হয়েছে তার তদন্ত করতেই আমি এসেছি। আরে আমি তো জমিদার বাবুকে আপনার কথা বললাম। আমায় মাঝে মাঝেই শহরে যেতে হয়, কলকাতার দিকেও যাওয়া আসা আছে। বুঝতেই পারছেন, এই ছোট জমিদার বাবু তেলকলের ব্যবসা গোটাটাই আমায় দেখতে হয়। আমি আপনার নামও শুনেছি, এমনকি কলকাতায় গিয়ে আপনার দেখাও পেয়েছি। আপনার হয়তো আমায় মনে নেই, তবে আমার আপনাকে মনে আছে। কলকাতায় একবার একটা খুনের তদন্ত আপনি করেছিলেন, আর ভাগ্যক্রমে তার পাশের বাড়িতেই আমার একটা কাজে যেতে হয়েছিল। তা ব্যোমকেশ বাবু, কিছু কি বুঝতে পারছেন? না চক্রবর্তীবাবু, এখনো তো তেমন কিছুই বুঝতে পারিনি। এই কাল আপনাদের বাড়ির উৎসবটা মিটে যাক, তারপর না হয় দেখবো কত দূর কি করা যায়। লোকটা বড় ভালো ছিল ব্যোমকেশ বাবু, ভালো ছিল। আমার সাথে কত কথা বললো যেদিন মারা গেল। সেদিন সকালেই তো আমার সাথে বেশ খানিকক্ষণ কথা হলো। তারপর বিকেলের দিকে আমি বেরিয়ে গেলাম একটা কাজে। পরদিন সকালে এসে শুনি এই ব্যাপার। আমি তো থানায় খবর দিয়ে এলাম। আচ্ছা, এখানে থানাটা ঠিক কত দূরে চক্রবর্তীবাবু? তা তো অনেকটাই দূরে। এখানে তো গরুর গাড়ি তেমন পাবেন না। বাড়ি থেকে বেরিয়ে খানিকটা একটু হেঁটে যেতে হবে। তারপর যদি কোনো গরুর গাড়ি দেখা পেয়ে যান, তাকে বললেই নিয়ে যাবে থানায়। আপনি বললে আমি ব্যবস্থা করে দিতে পারি। ব্যবস্থা করব কি? না না, আমার এখন তেমন কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় তখন আপনাকে নিশ্চয়ই বলবো। তবে একটা কথা চক্রবর্তীবাবু, আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয়, মানে যে দিবাকর বাবুকে খুন টুন করতে পারে বলে আপনার মনে হয়? দিবাকর বাবু ওই গুপ্তধনের বেশ কাছাকাছি পৌঁছে গেছিলেন ব্যোমকেশ বাবু। আমাকেও একদিন বলেছিলেন তিনি বোধহয় কিছু খুঁজে পাবেন খুব শীঘ্রই। আর তার আগে এসব হয়ে গেল। দিবাকর বাবুর মৃতদেহটা ওই কুয়োর কাছে পাওয়া গেল কেন, সে ব্যাপারে আপনার কি মনে হয়? খাজাঞ্চি বাবু মাথা নাড়লেন, তারপর বললেন, কিছুই বলতে পারছি না ব্যোমকেশ বাবু, পারছি না। যার যখন সময় হয় তাকে তখন তো চলে যেতেই হয়। এ ব্যাপারে আর আমাদের কি কিছু করার আছে? ব্যোমকেশ হাসল, কিছুই বলল না। খাজাঞ্চি বাবু চলে গেলেন। পরদিন সকাল থেকেই বাড়িতে হইহুল্লোর অবস্থা।
সে কথার বর্ণনা করা অহেতুক পাঠককে বিব্রত করা হবে, তাই সে কথা আমি এখানে কিছুই বলছি না। সেদিন তো একরকমভাবে কেটে গেল। ব্যোমকেশ মাঝে মাঝে কোথায় যেন উধাও হয়ে যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরেই আমার কাছে ফিরে আসছিল, কিন্তু প্রশ্ন করলে সে আমায় কিছুই বলতে চাইছিল না। আমি বুঝতে পারছিলাম এই উৎসবের ফাঁকে ফাঁকে সে আসলে বাড়ির সকলের সাথে একবার করে কথা বলে নিচ্ছে। তবে খাজাঞ্চি বাবু যখন বুঝতে পেরেছেন যে ব্যোমকেশ কি করতে বাড়িতে এসেছে, তখন তার পরিচয় লুকিয়ে রেখে আর লাভ নেই। একসময় আমি দেখতে পেলাম জয়ন্ত রায় আমার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে একটা কাজের তোড়জোড় করছে। আমায় দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনারা যে খুনের ব্যাপারে তদন্ত করতে এই বাড়িতে এসেছেন, সে ব্যাপারটা লুকিয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ আমি দেখতে পেলাম না অজিতবাবু। আমি একটু ইতস্তত করে বললাম, আসলে জমিদার বাবু নিজেই চাননি সেই ব্যাপারটা সবার কাছে প্রকাশ হোক আর কি, তাই আর কি। এখন তো আপনিও জেনে গেছেন দেখছি, তাই এখন আর লুকিয়ে রাখার তো কোনো মানেই হয় না। ওই দিবাকর নামের লোকটা এ বাড়িতে ঠিক কী কারণে এসেছিল তা আমি জানি না। তাকে কে খুন করেছে তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু লোকটা যে খুব একটা ভালো নয় তা কিন্তু আপনাকে আমি বলতে পারি। কিন্তু জয়ন্তবাবু, সেটার জন্য তো কোনো একটা শক্ত কারণ থাকতে পারে, সেটা কি আপনার আছে? আগেই বলেছি, লোকটাকে দেখে কিন্তু কোনোভাবেই কবিরাজ কিংবা আয়ুর্বেদিক ডাক্তার বলে মনে হচ্ছিল না। সেটার জন্যই বোধহয় তার কথাবার্তা, হাবভাব সবকিছু একটা রহস্যময়। তিনি হয়তো আরো কিছু বলতেন, তার আগে একজন তাকে ডেকে নিয়ে গেল। কথাটা আমার মনে মনেই রইল। রাতের বেলা আমাদের ঘরেই আমাদের খাবার দেওয়া হলো। সে খাবারের কথা বলার কোনো প্রয়োজন নেই। পুকুর থেকে তুলে আনা মাছ, মুরগির মাংসের ঝোল, সাদা লম্বা চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেশ কিছু ভাজাভুজি, এমনকি পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়। বেশ সুস্বাদু একটা খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়েছি, তখন দেখি ব্যোমকেশ হ্যারিকেনের আলোয় তার খাতায় কিছু একটা লিখে চলেছে। আমি একটু বিরক্ত হয়েই বললাম, এই ব্যোমকেশ, তুমি কি করছো বলো তো? আমায় তো কিছুই বলছো না। কেসটা কতদূর এগোলো? একটা নতুন তথ্য কিংবা সূত্র যাই বলো না কেন হাতে এসেছে অজিত, সেটা দিয়ে এই কেসে খানিকটা এগিয়ে যাওয়া যেতে পারে। একটা খাতা। আমি অবাক হয়ে বললাম, খাতা মানে? ওই সেই লাল রঙের খাতাটা কি? আর যদি সেটাই হয়, তাহলে সেই খাতাটা কি আমাদের এই কেসে কোনো সাহায্য করতে পারে? প্রথম প্রশ্নের উত্তরটা ব্যোমকেশ এড়িয়ে গেল। তারপরে বলল, বেশ খানিকটা অজিত। দিবাকর বাবুর ঘর তল্লাশি করে আমি তার একটা খাতা পেয়েছি, তবে খাতাটা কিন্তু কাছাকাছি কোথাও রাখা ছিল না। তার বিছানার চাদর আর বিছানায় পেতে রাখা লম্বা তোষকের অদ্ভুতভাবে তৈরি করা ভাঁজের ভেতরে সেটা রাখা ছিল। তা করতে গিয়ে একসময় চৌকির একটা জায়গা অদ্ভুত লাগায় সেখান থেকেই খাতাটা আবিষ্কার করি। তবে সেই খাতা থেকে নতুন কিছু তথ্য জানা গেছে, যেগুলো আমাদের পরে কাজে লাগবে। এখন এটুকু জেনে রাখো, এ বাড়িতে আসলে কোনো গুপ্তধন নেই, শুধুই আয়ুর্বেদের পুঁথিটা লুকিয়ে রাখা রয়েছে। ব্যোমকেশের কথায় আমি অবাক হয়ে বললাম, গুপ্তধন নেই? কিন্তু অনন্তবাবু যে বললেন এ বাড়িতে গুপ্তধন রয়েছে, তাহলে? অনন্তবাবু হোক কিংবা আর যেই হোক, সবাই কিন্তু একটা ধারণা করেছিল যে বাড়িতে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। অনন্তবাবুর বাবা মারা যাওয়ার আগেও কিন্তু অনন্তবাবুকে গুপ্তধনের ব্যাপারে কোনো কথাই বলে যাননি। তিনি শুধু বলে গিয়েছিলেন ওই পুঁথিটার কথা। আসলে পুঁথিটাকেই বোধহয় গুপ্তধন হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর এই সমস্ত গুজব কোথা থেকে যে কোথায় গিয়েছে তা তো তুমি ভালো করেই জানো। তবে ওই পুঁথিটা যে অমূল্য তা বোঝা যাচ্ছে। ওই পুঁথিটার দাম বর্তমানের বাজারে খুব একটা কম নয় কিন্তু। আর ওই দিবাকর বাবুর মৃত্যুর ব্যাপারটা, সেটা কে করলো? গোটা ব্যাপারটাই একটা জটিল খেলা, বুঝলে। কেসটা পুরো সমাধান না করা পর্যন্ত এই সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। তবে জেনে রাখো, খুনি এ বাড়িতেই আছে। তবে খুনির আসল উদ্দেশ্য কিন্তু দিবাকর বাবুকে খুন করাটা ছিল না, আর এক্ষেত্রেও একটা রহস্য রয়েই গেছে। ব্যোমকেশ এমনভাবে কথাগুলো বলল, আমি কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, সেদিনের মতো ব্যোমকেশ আর কিছু বলবে না তা বুঝতে পেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ওঠার আগেই ব্যোমকেশ কোথায় যেন একটা বেরিয়ে পড়েছিল। হরিনাথ আমায় চা দিতে এসে সে কথা জানিয়ে গেল।
কাল উৎসবে বাড়িটা কেমন মুখরিত হয়ে উঠেছিল, আজ কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। লোকের ভিড় রয়েছে, সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কাজকর্ম চলছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আসলে জমিদার বাড়িতে যারা আশ্রিত রয়েছে তারা একতলার ঘরে থাকলেও বাড়ির বাইরে তাদের খুব একটা আমি বেরোতে দেখি। তারা বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। বাড়িতে কাজের লোক অনেক রয়েছে, রান্নার লোক রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে আমি সেই গোটা দিনটা ঘুরে ঘুরে বাড়িটা দেখলাম। কুয়োটার কাছেও একবার গিয়ে পৌঁছলাম। কুয়োটা কিন্তু শুকনো, নিচে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। এই কুয়োটার সামনে রাতের বেলা ওই লোকটা ঘুরে ফিরে বেড়ায় কেন? তাহলে কি এর মধ্যে কিছু একটা আছে? কিন্তু এখন দিনের আলোয় কুয়োর মধ্যে অন্ধকার, তার মধ্যে না নামলে তো কোনো কিছু জানা যাবে না। কিন্তু ব্যোমকেশটা এই কুয়োটা নিয়ে মাথা ঘামাচ্ছে না কেন, সেটা তো ঠিক বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ যখন ফিরে এলো তখন দুপুর হয়ে গেছে। ব্যোমকেশের মুখে একটা হাসির আভাস আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছিল যেন সে কিছু একটা জানতে পেরেছে। আমাদের ঘরে ঢুকে ব্যোমকেশ দরজা বন্ধ করে বিছানার উপরে বসে বলল, আজ রাতে জেগে থাকবে অজিত, আজ রাতে জেগে থেকে বাইরে বেরোতে হবে। আমার মনে হয় আজ রাতে ওই সেদিনের রাতের আগন্তুক আবার আসবে। মানে ওই যে রাতে আমরা যাকে দেখতে পেয়েছিলাম তার কথা বলছো? কিন্তু ওটা কি? আমাদের মতোই একজন যে গুপ্তধন খুঁজে চলেছে। কিন্তু তুমি গেছিলে কোথায়? আর নতুন কিছু কি জানতে পেরেছো? অনেক কিছুই জানতে পেরেছি অজিত। এই বাড়ির পেছনের দিকের পাঁচিলের একটা ভাঙা অংশ রয়েছে, তুমি কি সেটা দেখেছো? কই না তো। আছে অজিত, কেউ চাইলেই সেখান থেকে অনায়াসে বাড়ির ভেতর ঢুকতে পারে এবং বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। তাকে সামনের দরজা দিয়ে ঢুকতেও হবে না, আর কেউ দেখবেও না। আর যদি সেটা হয় রাতের বেলা, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু হয়েছেটা কি? আর সেই পুঁথিটা কি খুঁজে পেয়েছো? আমার সঙ্গে এসো অজিত। আমি অবাক হয়ে ব্যোমকেশের সাথে হাঁটতে হাঁটতে বাইরে বেরোলাম। ব্যোমকেশ হরিনাথকে ডেকে চলেছিল। হরিনাথ আসতে ব্যোমকেশ বলল, তোমাদের ঠাকুর ঘরটা কোথায় হরিদাস? আমার সঙ্গে একবার চলো সেখানে। এসো, আমার সঙ্গে এসো, সেখানে যাওয়াটা আমাদের দরকার। আমি ব্যোমকেশ আর হরিনাথ সিঁড়ি ভেঙে ওপরের দিকে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করা, সেখানে বোধহয় তালা বন্ধ ছিল, তবে এখন কিন্তু সেই তালাটা খোলা হয়েছে। ব্যোমকেশ চৌকিতে ঘরের দরজা একবার ঠেলে দিয়ে ঘরের ভেতর ঢুকল। ঠাকুর ঘরটা খুব একটা বড় নয়। ঠাকুর ঘরটা দেখলেই বোঝা যায় এখানে লোকজন খুব একটা আসে না। কোনো কারণে হয়তো এই ঠাকুর ঘরটা বন্ধ করা হয়েছে। ব্যোমকেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের উপর বসানো একটা পাথরের মূর্তিটার পেছনের দিকে তাকান। তারপর হঠাৎ করেই চিৎকার করে বলে উঠল, অজিত, এখানেই ছিল সেই পুঁথিটা, একটু আগে পর্যন্ত ছিল। ঘরের তালাটা খোলা, তার মানে এখানে আগে কেউ ঢুকেছে। ব্যোমকেশ ঠাকুর ঘরের একটা সিঁড়ির মতো জায়গার উপর দাঁড় করিয়ে রাখা একটা শিবের মূর্তিকে পেছনের দিকে ঘোরাতে দেখা গেল সেই মূর্তির পেছনের দিকের একটা জায়গা অদ্ভুতভাবে সরে গেছে, আর সেখানে একটা ছোট ফাঁক মতো হয়ে রয়েছে। ব্যোমকেশের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে একটু কেমন যেন রেগে উঠেছে। সে একটা হাতের তালুর উপর আর একটা হাত দিয়ে ঠোকা মেরে বলল, আমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল অজিত। আমি বুঝতে পারিনি যে আমি না থাকার সময় এই ব্যাপারটা ঘটে যাবে। হরিনাথ, এক্ষুনি যাও, তোমাদের খাজানজি বাবু কোথায় আছে দেখো। হরিনাথ অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখল, তারপর একরকম দৌড়ে নিচের দিকে নেমে গেল। গোটা বাড়িতে একটা শোরগোল পড়ে গেল। ব্যোমকেশ আর আমি গিয়ে পৌঁছলাম অনন্তবাবুর ঘরে। অনন্তবাবু বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই খাজাঞ্চি বাবুর বাড়িতে লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। অথচ অনন্তবাবু কিন্তু বলেছিলেন খাজাঞ্চি বাবু, তার বউ, তার ছেলে এখানেই থাকে। তাহলে ব্যোমকেশ খাজাঞ্চি বাবুকে ধরতে কোথায় লোক পাঠালো সেটা আমি বুঝতে পারছিলাম না। অনন্তবাবুর ঘরে ঢুকে অনন্তবাবুকে বিছানার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার মুখটা সামান্য কালো হয়ে রয়েছে। ব্যোমকেশ ঘরে ঢুকেই বলল, জমিদার বাবু, আপনি বলেছিলেন খাজানজি বাবু আপনার বাড়িতেই থাকে, তাহলে খাজানজি বাবুর স্ত্রী এবং তার ছেলে মেয়েকে বাড়িতে আমি দেখতে পেলাম না কেন? জমিদার বাবু বেশ কিছুক্ষণ চুপ করে বাইরে জানলার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, খাজাঞ্চি বাবু এই বাড়িতেই থাকতেন, তবে আমার ছেলের তেল কলের ব্যবসা খাজাঞ্চি বাবু হিসেবপত্র রাখতেন, সেই হিসেবে মাঝে মাঝে গোলমাল দেখা যেত। তাই নিয়ে আমার সাথে খাজাঞ্চি বাবুর একটা ছোটখাটো ঝামেলাও হয়েছিল।
তারপর থেকে আমি আর তাকে এখানে থাকতে দিইনি। এই গ্রামেই তিনি থাকেন একটা বাড়ি নিয়ে। বাড়ি বানানোর সমস্ত খরচ আমার ছেলে নিজেই দিয়েছে। আসলে তেল কলের ব্যবসাটা খাজাঞ্চিবাবু যতটা বোঝেন ততটা আমার ছেলে ঠিক বোঝে না। তাই খাজাঞ্চিবাবু না থাকলে ব্যবসাটা একেবারেই বন্ধ হয়ে যাবে। এই কথাটা আপনি আমাদের থেকে লুকিয়ে গেলেন কেন, সেটাই আমি বুঝতে পারলাম না। সে কথা বলতে গেলে আরো একটা কথা বলতে হয় ব্যোমকেশবাবু। আসলে খাজাঞ্চিবাবু আর তার স্ত্রী যে ছেলেটিকে পালন করছে সেটা আসলে আমার ছেলের সন্তান। আমার ছেলের আগে একবার বিয়ে দেওয়া হয়েছিল, তবে তার স্ত্রীর চরিত্র খুব একটা ভালো ছিল না। তাই সে সময় একটা ঝামেলা হয়। সে ঝামেলাতে আমার ছেলে একবার আমাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সে ব্যাপারটা সবাই জানে, তবে কাউকে এ বিষয়ে তাকে কিছু বলতে আমি নিজেই বারণ করেছিলাম। তারপরে আমি তাকে শহরে নিয়ে যাই, ডাক্তার দেখাই। সে সব কিছু ভুলে গিয়েছিল, আর তারপরেই তাকে আমি আবার এখানে নিয়ে এসে নতুন করে বিয়ে দিই। তাই তার আগের ছেলেটিকে তখন খাজাঞ্চিবাবু আর তার স্ত্রী একরকম দত্তক নিয়ে নেয়। তাদের নিজেদের কোনো ছেলেপিলে ছিল না। এই গোটা ব্যাপারটা আমি আপনার সামনে আনতে চাইনি, তাই বলেছিলাম খাজাঞ্চিবাবু আমার বাড়িতেই থাকেন। এত মানুষ যখন আমার বাড়িতে আছে, তাহলে খাজাঞ্চিবাবু কেন এই বাড়িতে থাকবেন না? সে বিষয়টা আপনার মনে কৌতূহল তৈরি করতে পারে, তাই বাধ্য হয়েই আপনাকে। আরও একটা ব্যাপার আপনি বোধহয় আমায় বলতে ভুলে গিয়েছিলেন। আপনাদের বাড়ির ছাদে একটা ঠাকুর ঘর রয়েছে। সেই ঠাকুর ঘরটা অনেকদিন হলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার কোনো কারণ কি আপনি বলতে পারেন? আমার বাবা শেষ জীবনে ওই ঠাকুর ঘরটি তৈরি করেছিলেন। ওই পাথরের মূর্তিটি বাবা শিল্পী ডেকে এনে তৈরি করেছিলেন। বাবা বলেছিলেন তার মৃত্যুর পর ওই ঘরটা যেন বন্ধ হয়ে থাকে। তাই আমি ওই ঘরটা আর কখনোই খুলিনি। এ বাড়ির কেউও ওই ঘরটা খোলে না। কিন্তু আপনার বাড়িতে যে কোথাও গুপ্তধন নেই অনন্তবাবু? গুপ্তধন আসলে আপনাদের ওই আয়ুর্বেদের পুঁথিটা, যেটা আজ সকালেই আপনার বাড়ি থেকে চুরি গেছে। আর আমার মনে হয় সেই চুরিটা করেছেন খাজাঞ্চিবাবু নিজে। আর এখন তাকে ধরা না গেলে কিন্তু আপনি সেই পুঁথিটা আর ফিরে পাবেন না। ব্যোমকেশের কথা শুনে অনন্তবাবু এতটাই চমকে উঠলেন যে বোধহয় তিনি ধাক্কাটা সামলাতে না পেরে মাটিতে পড়েই যেতেন। কোনো রকমে বিছানার একপাশের পায়া ধরে নিজেকে সামলে নিতেন। তারপর বললেন, সে কি, খাজাঞ্চিবাবু এই কাজ করেছে? কথাটা বলেই অনন্তবাবু বাইরে বেরিয়ে এসে তার ছেলেকে ডাকতে লাগলেন। জয়ন্তবাবু ততক্ষণে লোক পাঠিয়ে দিয়েছিল খাজাঞ্চিবাবুকে ধরতে, তবে আসল কারণটা কি সেটা সে জানত না। এখন অনন্তবাবুর সামনে এসে দাঁড়াতেই অনন্তবাবু ভারী গলায় বললেন, সেই পুঁথিটা খাজাঞ্চিবাবু চুরি করেছে। তুমি এক্ষুনি তাকে ধরার ব্যবস্থা করো। আমি তার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছি বাবা। তুমি আর চিন্তা করো না, তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। অনন্তবাবু কেমন যেন ভেঙে পড়েছিলেন। তিনি ঘরে গিয়ে তার বিছানার একপাশে বসে পড়লেন। ব্যোমকেশ আমায় চাপা স্বরে বলল, এখন এখানে থাকার কোনো প্রয়োজন নেই অজিত। চলো আমি দেখি খাজাঞ্চিবাবুর ব্যাপারটা কত দূর হলো। খাজাঞ্চিবাবুকে তার বাড়িতেই পাওয়া গেল। তিনি কোথাও একটা বেরিয়ে পড়ার জন্য তোড়জোড় করছিলেন। এমনকি তার স্ত্রী এবং ছেলেকেও তিনি তৈরি করে নিয়েছিলেন কোথাও যাওয়ার জন্য, বলা যেতে পারে পালানোর জন্য। জমিদার বাবুর লোকজন তাকে একরকম জোর করেই সেখান থেকে নিয়ে এলো। বাড়ির বড় দরজা দিয়ে যখন লোকজন খাজাঞ্চিবাবুকে নিয়ে ঢুকছে, তখন তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। আমরাও তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তাকে এনে বসানো হলো একতলার ঘরে, যেখানে দিবাকর বাবুকে থাকতে দেওয়া হয়েছিল। অনন্তবাবু এবং জয়ন্তবাবু সেখানে এসে পৌঁছল, এমনকি হরিনাথও উপস্থিত হল। বাড়ির আর কাউকে সেখানে আসতে দেওয়া হলো না। খাজাঞ্চিবাবু চিৎকার করে বললেন, কিন্তু আমাকে এভাবে ধরে আনার কারণটা কি? হ্যাঁ, ও আমি কি করেছি? আপনার অপরাধ যে একটা নয় চক্রবর্তীবাবু, আপনি দুটো অপরাধ করেছেন। একটা হলো ওই দিবাকর বাবুকে খুন করেছেন, আর দ্বিতীয়টা হলো এ বাড়ির থেকে ওই অমূল্য পুঁথিটা চুরি করেছেন। তবে আপনার বাড়িতে এখনই আমি লোক পাঠিয়ে দিয়েছি। আশা করি তারা পুঁথিটা উদ্ধার করে নিয়ে আসতে পারবে। সেটা আপনার বাড়ি থেকে উদ্ধার হলে আশা করি আপনি আপনার অপরাধ নিয়ে আর কিছু বলতে পারবেন না। খাজাঞ্চিবাবুর চিৎকার চেঁচামেচি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। একটু পরেই তিনি আবার বললেন,
ওটা আসলে নিয়ে গেছিলাম আমি একজনকে দেখানোর জন্য। যদি মনে হতো ওটা ঠিক, তাহলে আমি সেটা জমিদার বাবুকে আবার ফিরিয়ে দিতাম। ঠিক এই কারণেই কি আপনি দিবাকর বাবুকে বাড়িতে পাঠিয়েছিলেন, ওই পুঁথিটা উদ্ধার করে তারপর জমিদার বাবুকে ফিরিয়ে দেওয়ার জন্য? দিবাকর বাবুকে আমি এ বাড়িতে পাঠাবো কেন? হ্যাঁ, তাকে তো আমি চিনতামই না। চিনতেন না? তাহলে রাতে দিবাকর বাবুর সঙ্গে আপনি ওই পেছনের বাগানে ঘুরে ঘুরে ঠিক কি কথা বলছিলেন? আমি তার সাথে রাতের বেলা কথা বলতে গেলাম কখন? ও আচ্ছা, হরিনাথ তুমি যাও, যাও তো ওকে নিয়ে এসো। ঘরের মধ্যে কারোর মুখে কোনো কথা নেই। একটু পরেই হরিনাথ একটা বছর 17-18 ছেলেকে নিয়ে এলো। এই ছেলেটি এবাড়ির আশ্রিতর মতো থাকে। একে আমি এর আগেও দেখেছি। তাকে নিয়ে আসতেই ব্যোমকেশ বলল, একে চিনতে পারছেন খাজাঞ্চি বাবু? সেদিন রাতে আপনি যখন দিবাকর বাবুর মাথায় একটা পাথর দিয়ে আঘাত করেন, তখন এ কিন্তু ঘরের জানালা দিয়ে সমস্তটাই দেখেছিল। সেদিন রাতে কোনো কারণে ও ঘরের মধ্যেই জেগেই ছিল। ও কিন্তু আপনাকে দেখতে পেয়েছিল, আর ও যে আপনাকে দেখেছে সেটা কিন্তু আপনি জানতেন না। ও ভয়ে কাউকে কিচ্ছু বলেনি। তবে আমি যখন ওকে জিজ্ঞাসা করি তখন আমার মনে হয় ও কিছু একটা দেখেছে। বাচ্চাদের কাছ থেকে কথা ভালোভাবে বার করা যায় না। বাচ্চারা কোনো কারণে ভয় পেলে সেটা বলতে চায় না। তাই যখন পুলিশ এসেছিল তখন ও ভয়তে হয়তো কোনো কিছুই বলেনি। ওর মায়ের সঙ্গে আমি কথা বলেছি। উনি আমায় জানিয়েছেন সেদিনের ঘটনার পর থেকে ও কেমন যেন ভয় ভয় থাকে। ওর কাছ থেকে আমি সমস্ত ব্যাপারটা জানতে পেরেছি। এমনকি আপনি যখন রাতের বেলা দিবাকর বাবুর সঙ্গে বাড়ির পেছনের দিকে ওই কুয়োটার কাছে কথাবার্তা বলতেন, তখনও কিন্তু আপনাকে দেখেছে। এমনকি দিবাকর বাবুকেও দেখেছে। একটা বাচ্চা ছেলের কথায় আপনি প্রমাণ করতে পারেন না ব্যোমকেশ বাবু যে খুনটা আমি করেছি? তাছাড়া কি অন্য কোনো প্রমাণ আছে আপনার কাছে ব্যোমকেশ বাবু? যেদিন খুন হয় সেদিন আপনি বলেছিলেন ব্যবসার কাজে আপনাকে বাইরে কোথাও যেতে হচ্ছে, কিন্তু সেদিন আপনি গ্রামেই ছিলেন। এখানকার গরুর গাড়ি যে চালায় সেই গোপাল নামের লোকের সঙ্গে আমার এর আগেই কথাবার্তা হয়েছে। সে কিন্তু সেদিন সকালে, মানে খুন যেদিন হয় তার পরের দিন সকালে, এমনকি সেদিন বিকেলের দিকে আপনাকে আপনার বাড়িতে দেখেছে বলে কিন্তু আমায় জানিয়েছে। তবে সে নিশ্চিতভাবে বলতে পারেনি আপনাকে কবে দেখেছে সে। আর সেদিন আপনি গ্রাম থেকে গিয়েছিলেন আপনার নিজের কাজে, জয়ন্তবাবু কিংবা অনন্তবাবুর কোনো কাজে নয়। আসলে আপনার কোনো কাজ ছিল না, কারণ সেদিন যদি আপনি গিয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই আপনাকে স্টেশন হয়ে ট্রেনে করে যেতে হতো। ধরে নিচ্ছি আপনি আশেপাশের কোনো গ্রামে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কোথাও গেলে গোপালের গরুর গাড়ি ব্যবহার করেন। সেদিন তাহলে আপনি অন্য কোনো গাড়ি হঠাৎ করে ব্যবহার করলেন কেন? সেদিন আমি পথে একটা গরুর গাড়ি পেয়ে গিয়েছিলাম, তাই সেই গাড়িতে করে চলে গিয়েছিলাম। আমার কথায় যারা আপনার বাড়িতে ওই পুঁথিটা খুঁজতে গিয়েছে তাদের মধ্যে দুজনকে কিন্তু বলা আছে ওখান থেকে সোজা থানায় চলে যাওয়ার কথা। থানার পুলিশ অফিসার এসে আপনার স্ত্রীকে জেরা করলে কিন্তু সমস্তটাই জানতে পারবে। কারণ আমার মনে হয় এই সমস্ত ব্যাপার আপনি নিজে তাকে কিচ্ছু বলেননি। সেদিন রাতে আপনি এ বাড়িতে এসেছিলেন, আর সেটা এসেছিলেন বাড়ির পেছনের দিকের পাঁচিলের ভাঙা অংশটা দিয়ে, তাই না? আর দিবাকর বাবুকে আসলে শহর থেকে এখানে আপনি নিজে পাঠিয়েছিলেন। জয়ন্তবাবুকে যদি তার সেই দূরসম্পর্কের আত্মীয়ের কাছে খোঁজ নেয় তাহলে জানতে পারবেন দিবাকর বাবুর সঙ্গে তাদের কখনোই দেখা হয়নি। দিবাকর বাবু মোটেই কোনো আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন না। তিনি আপনার কথায় একটা মিথ্যে গল্প সাজিয়ে এখানে এসেছিলেন গুপ্তধন উদ্ধার করতে, কারণ আপনি নিজেও ভেবেছিলেন এখানে কোনো গুপ্তধন রয়েছে। যখন দিবাকর বাবু বুঝতে পারেন এখানে আসলে গুপ্তধন নেই, শুধু ওই পুঁথিটা রয়েছে, তখন ব্যাপারটা সে আপনাকে জানায়। তারপর বোধহয় কোনো কারণে তার সঙ্গে আপনার একটা মনোমালিন্য হয়। মনে হয় সেই পুঁথিটা নিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিল, আর আপনার মনে হয়েছিল পুঁথিটা নিয়ে সে চলে গেলে আপনি সেটা কখনোই পাবেন না। তার সঙ্গে বোধহয় আপনার কোনো একটা বকরা নিয়ে আলোচনা হয়েছিল, যা সে উদ্ধার করবে তার কিছুটা সে আপনাকে দেবে। আপনি ভাবলেন সেখান থেকে ওটা নিয়ে চলে গেলে আপনি কিছুই পাবেন না, অথচ আপনি কাউকে সে কথাটা বলতেও পারবেন না। সেদিন রাতে আপনাদের মধ্যে ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, আর তখনই রাগের মাথায় আপনি পাথর দিয়ে তার মাথায় আঘাত করেন। তারপর পাথরটা ওই কুয়োর মধ্যে ফেলে দেন।
এই কেসে প্রথম থেকেই আমি ভেবেছিলাম ওই কুয়োর মধ্যে কিছু একটা রয়েছে। ঠিক সেই সময় বাড়ির একজন কাজের লোক বাইরে এসে দাঁড়ালো। তার হাতে একটা লাল শালুতে মোড়া কি যেন একটা রয়েছে। বোমকে সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে সেটা নিয়ে এলো। তারপর ঘরের মধ্যে বিছানার উপরে সেটা রেখে কাপড় খুলে দেখালো। হলতে হয়ে যাওয়া, সামান্য ঝাপসা হয়ে আসা পাতাগুলো দেখা যাচ্ছিল। কোন একটা সুতো দিয়ে বাঁধা দেখেই বোঝা যায় এটা বেশ পুরনো একটা পুঁথি। সেটা দু হাতে তুলে বলল, কি হলো আপনাদের সেই গুপ্তধন? আসলে আপনার ঠাকুরদা এটা আপনার বাবাকে দিয়ে গিয়েছিলেন, আর আপনার বাবা জানতেন আপনাদের আয়ুর্বেদে কোনো আগ্রহ নেই, তাই তিনি শেষ বয়সে ওই মূর্তিটা প্রতিষ্ঠা করেন। তার পেছনে এটা লুকিয়ে রেখেছিলেন। আজ সকালেই খাজাঞ্চি বাবু যেভাবে ওটা এখান থেকে নিয়ে গেছে, আশা করি খোঁজ খবর করলে জানা যাবে ওই ঘরের চাবি উনিই নিয়ে গিয়েছিলেন। ব্যোমকেশ বাবু, এখন আমাদের কি করা উচিত? খাজাঞ্চি বাবু তো একটা খুন করেছেন, তাছাড়া এটা চুরি করার চেষ্টাও করেছিলেন, আর বাদবাকি যা অপরাধ করেছেন তাকে তো আর ছেড়ে দেওয়া যায় না। সেটা আপনাদের ব্যাপার জমিদার বাবু, আমাদের কাজ এখানেই শেষ হলো। কাল সকালে আমরা এখান থেকে তাহলে বেরিয়ে পড়ব। আপনাদের ব্যাপারটা আপনারাই বুঝে নিন। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এরপর আর কোনো কথাই আমাদের মধ্যে হলো না। আমি আর ব্যোমকেশ সোজা আমাদের ঘরে চলে এলাম। ব্যাগপত্র গুছোতে লাগলাম, কাল সকালেই বেরিয়ে পড়তে হবে। এরই মধ্যে একসময় ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এখানে এসে রাতের বেলা আমরা যাকে ওই কুয়োর আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলাম সে আসলে কে? এই ব্যাপারটা না হয় অজানাই থাক অজিত। আসলে সে যদি সেদিন ওখানে ঘুরে না বেড়াতো, তাহলে আমরা এই রহস্যের সন্ধান এত তাড়াতাড়ি পেতাম বলে মনে হয় না। তোমার হয়তো মনে আছে, কাল রাতে আমি তোমায় জাগার কথা বলেছিলাম, মনে আছে? কিন্তু তুমি জাগতে পারোনি, একেবারে ঘুমিয়ে পড়েছিলে। কাল রাতেই আমি সেই ব্যক্তির কিন্তু দেখা পেয়েছিলাম। হ্যাঁ, কাল রাতে যখন সে ওই কুয়োটার কাছে এসেছিল, তখন আমি ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে আসি। তারপর অন্ধকারে মিশে কাছাকাছি গিয়ে অপেক্ষা করে থাকি, লক্ষ্য করতে থাকি। সে কিন্তু অন্য কিছুই খেয়াল করছিল না, সে শুধুমাত্র কুয়োটার দিকে মাঝে মাঝে দেখার চেষ্টা করছিল আর আশেপাশে নজর রাখছিল। তখনই মনে হয় তাকে যেন চেনা চেনা লাগছে। অন্ধকার থেকে বেরিয়ে তাকে ধরতে যাব, ঠিক তখনই জানালার দিক থেকে একটা মেলি গলায় সামান্য চিৎকার ভেসে আসে। আর তখনই ওই ঘুরতে থাকা আসল লোকটা আমার দিকে ঘুরে তাকায়, যে রাতের বেলা কুয়োর আশেপাশে ঘুরে বেড়াতো। আসলে সে ভাবতো ওই কুয়োর মধ্যে কোনোভাবে গুপ্তধনটা রয়েছে। দিনের বেলা ওদিকে গেলে সবার নজর পড়বে, তাই সে যেত রাতের বেলায়। তবে ওর মধ্যে যে কোনো গুপ্তধন নেই সে কথা আমি তাকে বলেছি। এখন ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল বাড়ি ফিরে যেতে হবে। সত্যবতীর একটা খবর নেওয়া দরকার ছিল। সে এখন থাক, কাল বাড়ি ফিরে না হয় দেখা যাবে। কেসটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। ঘন্টা কয়েকের মধ্যে পুলিশ এসে খাজাঞ্চি বাবুকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তবে অনন্তবাবুর ছেলে জয়ন্তবাবুর সেই আগের পক্ষের স্ত্রী এবং তাদের সেই ছেলের কথা খাজাঞ্চি বাবু জয়ন্তবাবুকে বলেছিল না বলেনি, সে কথা আর আমরা জানতে পারি। পরদিন সকালে বিদায় নেওয়ার সময় অনন্তবাবু আমাদের সাথে বড় দরজা পর্যন্ত এসেছিলেন। গোপালের গাড়ি বলাই ছিল। অনন্তবাবু একটা সাদা কাপড়ে মোড়া কিছু একটা ব্যোমকেশের হাতে তুলে দিয়ে বলেছিলেন, আপনি আমাদের যা সাহায্য করলেন সে ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না ব্যোমকেশ বাবু। আপনি আপনি দয়া করে এই সামান্যটুকু রাখুন। সত্য অন্বেষণ আমার নেশা জমিদার বাবু। এই কাজ যে আমি শুধু টাকার জন্য করি না সে কথা আপনি বোধহয় ভালোভাবেই জানেন। তবু আপনার দেওয়া এটুকু আমি গ্রহণ করব। ভবিষ্যতে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমায় স্মরণ করবেন। ব্যোমকেশবাবু, যখন জানতে পেরেছিলাম আপনারা গোয়েন্দা এখানে তদন্ত করতে এসেছেন, তখন সত্যিই আপনাদের উপর একটু রাগ হয়েছিল। শুধু শুধু আমায় মিথ্যে কথা বললেন কেন? পরে বুঝতে পেরেছিলাম আসলে আপনারা ব্যাপারটা কাউকেই বলতে চাননি, যাতে আপনাদের উপর সন্দেহ করে অপরাধী সতর্ক হয়ে যায়। সেটা পরে বুঝেছি।
জয়ন্তবাবু হাসলেন। ব্যোমকেশও সামান্য হেসে বলল, কেসের জন্য এমন অনেক কিছুই করতে হয় জয়ন্তবাবু, কিছু মনে করবেন না। আর আমি গোয়েন্দা নই, আমি সামান্য সত্যান্বেষী মাত্র। অনন্তবাবু, জয়ন্তবাবু, হরিনাথ সবাই গেটের বাইরে দাঁড়িয়েছিল। গোপালের গরুর গাড়িতে চড়ে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। আমাদের গাড়িটা মাটির পথ হয়ে স্টেশনের দিকে রওনা দিল। তবে আজ গোটা রাস্তাটাই শুকনো ছিল। আমাদের বাড়ি ফিরে একবার বৌঠানকে টেলিফোন করতে হবে, তার খবর নেওয়াটাও তো প্রয়োজন। ব্যোমকেশ মনে মনে বোধহয় ভেবে রেখেছিল এখান থেকে বাড়ি ফিরে একবার বৌঠানের দাদার বাড়িতে যাবে। তবে সেটা এখন করবে কি না আমি তা জানি না। গাড়ি চলতে লাগলো, সেই আগের মতোই থাকলো, তবে এখন কিছুটা কম। একসময় ব্যোমকেশ আমায় বলল, অজিত, শেষটা যে এভাবে শেষ হবে তা তুমি আন্দাজ করতে পেরেছিলে? হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছিলে যে ওই বাড়ির ওই উপর তলায় ঠাকুর ঘরে এই পুঁথিটা আছে? আমি হাসলাম, মাথা নেড়ে তার কথায় অসম্মতি জানালাম। পুঁথিটা যে বাড়িতেই আছে সেটাই আমি ভাবতে পারি, আর ওই ঘরে থাকার কথার ভাবা তো দূরের কথা, কারণ ওই ঘরের কথাই আমরা জানতাম না। আমাদের গাড়িটা গতি নিল। খুরের শব্দতে ব্যোমকেশের শেষের কথাগুলো চাপা পড়ে গেল।